আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গতকাল শুনেছিলেন পরগাছার প্রথম পর্ব। আজ শুনবেন দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আগের পর্বের লিঙ্ক কমেন্টে আর ডেসক্রিপশনে দেওয়া রইল। শুরু হচ্ছে পরগাছার দ্বিতীয় এবং অন্তিম পর্ব। সকালে কর্নেলের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখি একটা প্রকাণ্ড বই খুলে বসে আছেন। বইয়ের পাতায় চোখ রেখেই বললেন, আজ সব কাগজে কলগার্ল খুন হেডিংয়ে চন্দ্রিকার খবর বেরিয়েছে। চোখ বুলিয়েছি, তবে খুঁটিয়ে পড়িনি। ছাঁচে ফেলা খবর। কিন্তু আপনি এই সকালবেলা রহস্য ছেড়ে বইয়ে ডুব দিতে গেলেন দেখে অবাক লাগছে। কিন্তু এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটিশ আর্মি বেসের রেকর্ড। কোথায় কোথায় সামরিক ঘাঁটি করা হয়েছিল সেই সব ঘাঁটির সংক্ষিপ্ত ইতিহাস। বুঝলাম রাঙাটুলি আর্মি বেসের তথ্য খুঁজছেন, কিন্তু কেন? নিছক কৌতূহল বলে কর্নেল নিভে যাওয়া চুরুট ধরালেন। একটু পর ফের বললেন, ইন্দ্রজিৎবাবুর স্ত্রী মৃদুলা একটু আগে ফোন করেছিলেন। হ্যাঁ, ইন্দ্রজিৎবাবু বাড়ি ফিরেছেন কি? না, মৃদুলা কাগজে চন্দ্রিকার খবর পড়ে খুব উত্তেজিত হয়ে উঠেছেন। চন্দ্রিকাকে উনি চিনতেন, কিন্তু চন্দ্রিকা কলগার্ল হয়েছে জানতেন না। বললেন যে ওর স্বামীর সঙ্গে চন্দ্রিকা মাঝে মাঝে ওদের বাড়িতে যেত, সেই নিয়ে কোনো সন্দেহ জাগার কথা নয়, কারণ সৌরভ নাট্যগোষ্ঠীর আরও মেয়ে ওর স্বামীর সঙ্গে যেত। রিহার্সাল হতো ওদের বাড়িতেই। ষষ্ঠী আমার জন্য কফি আনলো। কফি খেতে খেতে বললাম, আচ্ছা, মৃদুলা তো রাঙাটুলির মেয়ে। চন্দ্রিকা সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছে ওর কাছে? ফোনে বেশি কথা বলা যায় না। কফি খেয়ে নাও, বেরোবো। মৃদুলা আমার জন্য অপেক্ষা করছেন। ইন্দ্রজিৎ ব্যানার্জির বাড়ি লেকের কাছাকাছি। ফ্ল্যাট বাড়ি নয়, দোতলা বনেদি বাড়ি। গেটে লেখা আছে সৌরভ। একজন তাগড়াই গড়নের যুবককে সম্ভবত আমাদের জন্যই দাঁড় করিয়ে রেখেছিলেন মৃদুলা। তার পরনে জিন্স। ফিল্ম হিরোর কেতা আছে হাবভাবে। নমস্কার করে বলল, আসুন স্যার, ভেতরে গাড়ি রাখার জায়গা আছে। সে গেট খুলে দিল। ছোট্ট লনের পর পোর্টিকো, সেখানে গাড়ি রেখে আমরা নামলাম। কর্নেল বললেন, আপনি কি সৌরভ নাট্যগোষ্ঠীর অভিনেতা? হ্যাঁ স্যার। পরগাছা নাটকে আপনি গাবুর রোলে ছিলেন? আপনি ঠিকই চিনেছেন স্যার। আমার নাম সুশান্ত সেন। আপনার সব কথা স্যার মৃদুলাদি বলেছেন আমাকে। আপনার সাময়িক জীবন আর এখন বিখ্যাত ডিটেকটিভ সবই জানি। এবার ছি 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 ছি, আমি ডিটেকটিভ নই। কথাটা একটা গালাগাল, কারণ টিকটিকি কথাটা ডিটেকটিভ থেকে এসেছে। যাই হোক, মিসেস ব্যানার্জিকে খবর দিন। সুশান্ত আরও অবাক হয়ে ভিতরে গেল। ঘরটা আধুনিক ছাদে সাজানো, রুচির ছাপ আছে। একটু পরে সুশান্ত ফিরে এসে বলল, মৃদুলাদি আসছেন, ফোনে কথা বলছেন কার সঙ্গে। সুশান্তবাবু, আপনি কিন্তু অসাধারণ অভিনয় করেন। আপনার অভিনয় দেখে আমি মুগ্ধ। তো আপনি থাকেন কোথায়? আমি এ বাড়িতেই থাকি স্যার। ইন্দ্রদা আমাকে অনেক কাজের দায়িত্ব দিয়েছেন। ধরুন, রিহার্সেলের ব্যবস্থা করা হলো, বুকিং, নানা জায়গার কন্ট্রাক্ট করা, ম্যানেজার বলতে পারেন। চন্দ্রিকা রায় তো আপনাদের দলেরই অভিনয় করত। হ্যাঁ, কাগজে দেখলাম মার্ডার হয়েছে, কিন্তু চন্দ্রিকা কলগার্ল ছিল জানতেন না? আগে তবে স্যার আমার বরাবর কেমন একটা সন্দেহ হতো। চন্দ্রিকার হাবভাব দেখেই কেমন লাগতো। তবে ফেমাস টাইপের মেয়ে ছিল। সে থেমে গেল। মৃদুলা এসে নমস্কার করে বসলেন। চেহারায় উদ্বেগের ছাপ প্রকট। ঠোঁট কামড়ে ধরে আত্মসম্বরণ করে আস্তে আস্তে বললেন, মিস্টার লাহিড়ির সঙ্গে কথা বলছিলাম। সুশান্ত আপনার আসার খবর দিল। মিস্টার লাহিড়িকে জানালাম আপনারা এসেছেন, আর উনি বললেন আপনাকে যেন ফ্র্যাঙ্কলি সব কথা বলি। উনি সুশান্তর দিকে ঘুরে বললেন, চা করতে বলে এসেছি,
গিয়ে দেখো তুমি। সুশান্ত চলে গেলে মৃদুলা চাপা স্বরে বললেন, আমার হাজবেন্ডকে কিডন্যাপ করেছে। এই দেখুন, কিছুক্ষণ আগে লেটার বক্সে সুশান্তই চিঠিটা পেয়েছে। খামে ভরা চিঠিটা ওর মুঠোয় দুমড়ে গিয়েছিল। কর্নেল বের করে ভাঁজ সোজা করলেন। ঝুঁকে গেলাম ওর দিকে। দেখলাম লেখা আছে, ইন্দ্রজিৎ ব্যানার্জি আমাদের হাতে বন্দী। 72 ঘন্টার মধ্যে রাঙাটুলির ভবানী মন্দিরে 1 লক্ষ নগদ টাকা পৌঁছে দিলে তাকে ছেড়ে দেব। পুলিশকে জানালে আমরা জেনে যাব এবং সঙ্গে সঙ্গে আপনার স্বামীকে গুলি করে মারব। রাঙাটুলির ভবানী মন্দির কোথায় আপনি জানেন। ডিস্কো। আপনি কি লাহিড়ী সাহেবকে এই চিঠির কথা জানালেন? না। সুশান্তবাবুকে নিশ্চয়ই জানিয়েছেন। হ্যাঁ, সুশান্ত এই ফ্যামিলিরই একজন। কি করবেন ভেবেছেন? সুশান্তর সঙ্গে পরামর্শ করেছি। সুশান্ত আজই টাকা নিয়ে যাবে, আমিও সঙ্গে যাব, কারণ ভবানী মন্দির সুশান্ত চেনে না। এত নগদ টাকা জোগাড় করতে পারবেন? আমি ম্যানেজ করতে পারবো। ডিস্কো কে আপনি জানেন? না, তবে সুশান্ত বলেছিল ইন্দ্রজিতের কাছে নামটা শুনেছে। সুশান্ত অ্যাকচুয়ালি ওর বডিগার্ড, কিন্তু গতকাল ও সুশান্তকে নিয়ে বেরোয়নি। সেই ভুলের জন্যই এই অবস্থা। আমি ওকে একা বেরোতে বারণ করেছিলাম। আপনি তো রাঙাটুলির মেয়ে, চন্দ্রিকা রায়কে চিনতেন নিশ্চয়ই। ডেঞ্জারাস মেয়ে। আমি ইন্দ্রজিৎকে সাবধান করে দিয়েছিলাম। নিজের স্বামীকে যে মেয়ে লোক মার্ডার করাতে পারে, তার চরিত্র কেমন আপনিই ভেবে দেখুন। চন্দ্রিকার স্বামীকে আপনি চিনতেন? মুখোমুখি আলাপ ছিল না। শুনেছি নিরীহ গোবেচারা প্রকৃতির ছেলে ছিল, তবে ভীষণ মদ খেত ফ্রাস্ট্রেশনের জন্য। তাছাড়া ওর বাবা ছিল এমএলএ, সেজন্য খারাপ লোকেরা ওকে ভীষণভাবে এক্সপ্লয়েট করত। আর বটুবাবুকেও রথিনের বোকামির জন্য বিব্রত হতে হতো। আপনি নিশ্চয়ই বটুকবাবুর ভাগ্নে হেমেন্দ্রকে চেনেন? মৃদুলার চোখ জ্বলে উঠল। আমার সন্দেহ হেমেন্দাই ডিস্কো। কেন সন্দেহ? চন্দ্রিকার সঙ্গে হেমেন্দার অবৈধ সম্পর্ক ছিল। আমার দৃঢ় বিশ্বাস রথিনকে মার্ডারের পেছনে তারও হাত ছিল। ইন্দ্রজিৎ আমাকে সব বলেছিল। আমার মনে হয় আপনাকে সবটা খুলে বলা উচিত। আমার স্বামী ভদ্রলোক এই যে বিপদে পড়েছে, সেটা অকারণ নয়। মৃদুলার মুখে আবার বিকৃতি ফুটে উঠল। চন্দ্রিকাকে নিয়ে হেমেন্দার সঙ্গে ইন্দ্রজিতের রেশারেশি চলছিল। ইন্দ্রজিৎ আমাকে নিজে বলতো চন্দ্রিকার জীবন হেমেনি নষ্ট করেছে। এদিকে হেমেন্দা আমাকে একদিন টেলিফোন করে বলল আমি যেন ওকে সাবধান করে দিই। আপনি ইন্দ্রজিৎ বাবুকে বলেছিলেন সে কথা? হ্যাঁ, শুনে তো ও খুব ক্ষেপে গেল। ভীষণ ঝগড়াঝাটি করলো আমার সঙ্গে। ইন্দ্রজিতের যুক্তি হলো চন্দ্রিকার অভিনয় ক্ষমতা নাকি অসাধারণ, সে নাকি তার সৌরভ গোষ্ঠীর অ্যাসেট হয়ে উঠবে ভবিষ্যতে। আমি তো কিছুই বুঝতে পারি না। সুশান্ত এলো, বাড়ির পরিচারিকার হাতে ট্রে। আমি এক চুমুক খাবো মাত্র, আপনার অনারে। জয়ন্ত পুরো কাপ খাও। সুশান্ত, তুমি এখনই পার্ক স্ট্রিট থানায় গিয়ে দেখো তো ইসমাইল এখনও কেন এলো না গাড়ি নিয়ে। লাহিড়ী সাহেব বললেন ওদের বলে দিয়েছেন 12:30টায় ট্রেন, ভুলে যেও না কিন্তু। সুশান্ত বেরিয়ে গেল। ইন্দ্রজিৎ বাবুর গাড়ি? হ্যাঁ, গত রাতে ওর গাড়িটা ফ্রি স্কুল স্ট্রিটের মোড়ে পাওয়া গিয়েছিল। আমি তখন টেলিফোনে আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম আসলে। ফ্রি স্কুল স্ট্রিটের মোড়ে পাওয়া গেছে? কত রাতে? হ্যাঁ, লাহিড়ী সাহেবই খবর দিয়েছিলেন। আমি সঙ্গে সঙ্গেই লোক পাঠিয়েছি। ঘড়ি দেখে কর্নেল বললেন, আপনি যখন ডিস্কোকে টাকা দিয়ে ইন্দ্রজিৎ বাবুর মুক্তি চেয়েছেন, তখন আর আমার কিছু করার নেই। তো আমি কোনো রিস্ক নিতে চাই না। টাকার চেয়ে প্রাণের দাম অনেক বেশি। যদি ভালোই ভালো ওকে ফিরিয়ে আনতে পারি, আর নাটক করতে দেব না। কত অচেনা আমি ওর গ্রুপে নাটক করতে আসে, হয়তো আবার কারোর জন্য বিপদে পড়বে। একটা প্রশ্ন, আপনার বাবার নাম কি? আমার বাবা একজন সায়েন্টিস্ট, একসময় অধ্যাপনা করতেন, ছেড়ে দিয়ে এখন কী সব রিসার্চ করেন। আমার বাবা ভীষণ খেয়ালি মানুষ। আসলে আমার মায়ের মৃত্যুর পর বাবা কেমন একটা হয়ে গেছেন। কোথায় কোথায় বন জঙ্গল পাহাড়ে ঘুরে বেড়ান। বাই এনি চান্স আপনার বাবার নাম কি অনাথ বন্ধু রায়? হ্যাঁ, আপনি চেনেন? ওই কাগজে ওর লেখা পড়েছি, ইকোলজিস্ট উনি।
আপনাকে অনেক কষ্ট দিলাম। সকাল অবধি জানতাম না যে টাকার জন্য ইন্দ্রজিৎকে কিডন্যাপ করেছে। তাহলে আমি আপনাকে আসতে নিষেধ করতাম। শুধু একটা চিঠির উপর ভরসা করে আপনি অত টাকা নিয়ে যাবেন? ধরুন যদি কোনো থার্ড পার্টি এই ঘটনার সুযোগে টাকাটা হাতাতে চায়? আমি বোকামি করছি না কর্নেল সাহেব। চিঠিটা পাওয়ার পরে টেলিফোনে কিডন্যাপার ইন্দ্রজিতের মুখ দিয়ে আমাকে বলিয়েছে টাকা না দিলে ওরা ওকে মেরে ফেলবে। আমার স্বামীর গলার স্বর আমি চিনি। আমি বেশ কিছুক্ষণ কথাও বলেছি। আই সি। ঠিক আছে, চলি। কথাটা বলেই জোরে পা ফেলে বেরিয়ে এলেন কর্নেল। গাড়ি স্টার্ট দিয়ে গেটের কাছে গেলে এবার সুশান্তের বয়সী অন্য একটি যুবক গেট খুলে দিল। আর একজনকে গেটের পাশে বসে থাকতে দেখলাম। রাস্তায় পৌঁছে বললাম, ইন্দ্রজিৎবাবুর থিয়েটারের লোকেরা সবাই ওর বাড়িতেই থাকে নাকি? সেটা অস্বাভাবিক কিছু নয়, তবে ইন্দ্রজিৎ বাবুর এই বিপদের দিনে ওর কাছের মানুষ যারা, তারা ছুটে আসতেই পারে। যাকে মহিলাকে কেমন মনে হলো? শক্ত মনের মানুষ, স্ট্রং নার্ভ, ভেঙে পড়েননি। ওর বাবা অনাথবাবু একেবারে বিপরীত। রাঙাটুলিতে আলাপ হয়েছিল। কাল রাত্রে আপনি বলেছিলেন। আচ্ছা, উনি যে ইন্দ্রজিৎবাবুর শ্বশুর, এটা আমাকে চমক দেওয়ার জন্য কি আপনি গোপন রেখেছিলেন? ভদ্রলোক পরিবেশ দূষণ এবং মানুষের ন্যাচারাল হ্যাবিট্যাট নিয়ে রীতিমতো আন্দোলন করছেন খনি অঞ্চলে। তবে আমাকে একটা অর্কিড প্রজাতির খোঁজ দিয়েছিলেন, সেজন্য আমি কৃতজ্ঞ। বাদিকের রাস্তায় চলো, শর্টকাট হবে। ওদিকে কোথায় শর্টকাট হবে? আমরা সোজা চৌরঙ্গি এলাকায় যাব, জয়া ট্রেডিং এজেন্সির অফিসে। সেখানে কি? অমরেন্দ্রবাবুর ছেলে হেমেন্দ্রের সঙ্গে দেখা করতে চাই। একটা বহুতল বাড়ির 10 তলার পুরোটা নিয়ে জয়া ট্রেডিং এজেন্সি। বিশাল কারবার না থাকলে এমন সাজানো গোছানো অফিস করা যায় না। প্রচুর কর্মচারী আর উর্দি পরা বেয়ারা নিয়ে কর্মব্যস্ত একটা আধুনিক প্রতিষ্ঠান। রিসেপশনের কাউন্টারে সুন্দরী যুবতী মোতায়েন। মিঠে হাসিতে মিশিয়ে ফুরফুরে ইংরেজি বলছে, উচ্চারণে মার্কিনী ঢং, অর্থাৎ আনুনাসিক স্বর। 1 মিনিট পরেই একজন বেয়ারা এসে আমাদের নিয়ে গেল মালিকের চেম্বারে। হেমেন্দ্রবাবুর বয়স আন্দাজ করলাম 40-42-এর বেশি নয়। সপ্রতিভ ঝকঝকে চেহারা, চিবুকে দাড়ি, মুখে পাইপ। কর্নেলকে দেখেই উঠে দাঁড়িয়ে সেক্রেটারিয়ের টেবিলের ওপর দিয়ে হাত বাড়ালেন। করমর্দনের পর কর্নেল আমার সঙ্গে আলাপ করিয়ে দিলেন। আমি তো ভেবেছিলাম কর্নেল সাহেব এতক্ষণ রাঙাটুলিতে মামাবাবুর ভূতের পেছনে ছুটোছুটি করে বেড়াচ্ছেন। যেতাম, একটু বাধা পড়ে গেল। তো পরশু রাতে তোমার বাবা কিভাবে বাড়ি ফিরেছিলেন? সে এক কেলেঙ্কারি। আমি গাড়ি নিয়ে বেরিয়ে জলে আটকে গেলাম। ইঞ্জিনে জল ঢুকে গাড়ি বিগড়ে গেল। ওই অবস্থায় গাড়ি ফেলে রেখে কাছাকাছি একটা গ্যারাজে গিয়ে লোক ডেকে সে এক বিশ্রী ঝামেলা। বাড়ি ফিরলাম গ্যারাজের একটা গাড়ি নিয়ে। তখন রাত প্রায় ওই 1টা। ফিরে দেখি শালা ঘুমোচ্ছেন। জানতাম আমার অপেক্ষা করবেন না, কিন্তু এই ট্র্যাজেডির মধ্যে একটা কমেডিও আছে। আমার গাড়ি জলে ডুবেছিল আপনার বাড়ির কাছাকাছি। আসলে শর্টকাটে আসতে গিয়েই পড়লাম অগাধ জলে। ফ্রিস্কুল স্ট্রিটে নাকি? হ্যাঁ, সি দ্য ফান। তারপর লোডশেডিং সারা এলাকায়। এই রাস্তাটায় আজকাল এক কোমর জল জমে যায়। চন্দ্রিকাকে তুমি চিনতে? চিনতাম, দ্যাটস আ লং স্টোরি। কিন্তু আমি আজ কাগজ পড়েই জানলাম চন্দ্রিকা ওই বাড়িতে থাকতো এবং কল গার্ল হয়ে উঠেছিল। আশ্চর্য লাগছে, চন্দ্রিকা মাঝে মাঝে আমার অফিসেও আসতো, চাকরির জন্য বলতো। কিন্তু আমি জানতাম ওর নামে ওর স্বামীকে মার্ডারের চার্জ আছে। তাছাড়া ওকে তো ছোটবেলা থেকেই চিনি। ওর স্বামী রথিন আমার মামাতো ভাই ছিল, কিন্তু আমার পক্ষে ওর জন্য কিছু করা সম্ভব ছিল না। তুমি ইন্দ্রজিৎ ব্যানার্জির সঙ্গে ওকে মিশতে বারণ করতে শুনেছি। কে বলল? ইন্দ্রজিৎ বলল আপনাকে? ইন্দ্রজিৎকে ডিস্কো নামে কোনো মাফিয়া ডন কিডন্যাপ করে 1 লাখ টাকা চেয়েছে। বলেন কি? কে ডিস্কো? বললাম তো, মাফিয়া ডন, ওলসন হাউসের কল গার্লদের মালিক। ইন্দ্রজিতের সঙ্গে আপনার আলাপ আছে মনে হচ্ছে। সে বলেছে আমি চন্দ্রিকাকে ওর সঙ্গে মিশতে বারণ করতাম? না, ইন্দ্রজিৎ বাবুর স্ত্রী।
মৃদুলা? মৃদুলা? আশ্চর্য তো। উত্তেজিত হো না প্লিজ। মৃদুলা ভুল বুঝতেই পারেন, কিন্তু ইন্দ্রজিতের সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল তোমার মুখেই জানতে চাই। কফি খান, বলছি। হেমেন্দ্র সুইচ টিপে ঘন্টা বাজালেন। একজন বেয়ারা এলে তাকে কফি আনতে বললেন। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে হাসবার চেষ্টা করলেন। মৃদুলাকে নিশ্চয়ই ইন্দ্রজিৎ ভুল বুঝিয়েছে। ইন্দ্রজিৎ নাটক করে, নিজেকে শিল্পী বলে, কিন্তু এটা ওর চরিত্রের অন্য দিক। মুখোশ বলতে পারেন। আপনি কি জানেন ইন্দ্রজিৎ একসময় ট্রেড ইউনিয়ন করতো ধানবাদ এরিয়ায়? ও ধানবাদেরই ছেলে। আমার মামাবাবু বটুক চৌধুরী এমএলএ ছিলেন, আপনি তো জানেন। মামাবাবুও ট্রেড ইউনিয়ন করতেন। সেই সূত্রে ইন্দ্রজিৎ রাঙাটুলিতে মামাবাবুর বাড়ি যাতায়াত করত। তারপর মৃদুলার সঙ্গে কিভাবে প্রেম টেম করে ফেলে। মৃদুলার বাবা তখন পাটনা ইউনিভার্সিটির অধ্যাপক। ইন্দ্রজিৎ মৃদুলাকে নিয়ে কলকাতা চলে আসে, বিয়ে করে। ট্রেড ইউনিয়ন করেই ইন্দ্রজিৎ প্রচুর পয়সা কামিয়েছিল। মামাবাবু জানতেন ইন্দ্রজিৎ রাজনীতিতে তাকে ডোবাবে, তাই তার সংস্রব এড়িয়ে চলতেন। আমি নিজের কানে শুনেছি মামাবাবু জনসভায় চিৎকার করে ইন্দ্রজিতের দুর্নীতির মুখোশ খুলে দিচ্ছেন। এজন্যই আমার সন্দেহ ইন্দ্রজিৎ মামাবাবুর বিরুদ্ধে কলকাতায় বসে কলকাঠি নেড়েছে। গত বছর মামাবাবু নিখোঁজ হয়ে যান, তারপর ড্যামের জলে ওর বডি পাওয়া যায়। ইন্দ্রজিৎ পুরনো রাগ ঝাড়তেই ওর এক সময়কার চেলাদের দিয়ে মামাবাবুকে মার্ডার করিয়েছিল। এবার বুঝুন ইন্দ্রজিতের সঙ্গে আমার সম্পর্ক কি ধরনের ছিল। কফি এলো। কফি খান, আরও বলছি। কিন্তু কলকাতায় তোমার সঙ্গে ইন্দ্রজিতের যোগাযোগ ছিল, প্লিজ এক্সপ্লেন ইট। যোগাযোগের প্রশ্নই ওঠে না। আমার বাড়ির পাশেই রথিন একটা বাড়ি করেছিল। আমি আমার ঘর থেকে দেখতে পেতাম ইন্দ্রজিৎ রথিনের সঙ্গে মদ খাচ্ছে, চন্দ্রিকা ওদের সঙ্গে আড্ডা দিচ্ছে। কাজেই রথিনকে আড়ালে সাবধান করে দিতাম ইন্দ্রজিৎ সম্পর্কে। কিন্তু রথিনের আর্থিক অবস্থা ক্রমশ পড়ে এসেছিল। ইন্দ্রজিৎ ওকে মদ জোগাতো। আমি চন্দ্রিকাকে সাবধান করে দিয়েছিলাম। চন্দ্রিকাও আমার উপর খাপ্পা হয়েছিল। চন্দ্রিকা ছিল যাকে বলে স্পয়েল চাইল্ড। এক রাত্রে দেখি রথিন মাতাল হয়ে লনে পড়ে আছে, আর চন্দ্রিকা ইন্দ্রজিতের সঙ্গে আমার খারাপ কথাবার্তা বলা অভ্যেস নয়। তুমি ইন্টারভিন করেছিলে কি? হ্যাঁ, আফটার অল রথিন আমার মামাতো ভাই। তুমি মৃদুলাকে ফোন করে বলেছিলে? হ্যাঁ, মৃদুলাকে বলেছিলাম ওর স্বামী চন্দ্রিকাকে যেন অ্যাভয়েড করে। আসলে চন্দ্রিকার বদনাম দিয়ে ভয় দেখিয়েছিলাম মৃদুলাকে। রথিন খুন হয়েছিল কিভাবে? বাড়িতেই ওর গলা কাটা ডেড বডি পাওয়া যায়। চন্দ্রিকা উধাও, বডি পচে গন্ধ ছুটছে। তখন ব্যাপারটা জানা যায়। কাজেই স্বভাবত চন্দ্রিকাকে পুলিশের সন্দেহ হয়। তুমি বলছিলে চন্দ্রিকা তোমার কাছে চাকরির জন্য আসতো? ইদানিং আসতো। রথিন খুন হয়েছে 6-7 বছর আগে। রথিনের খুন হওয়া সম্পর্কে তার বক্তব্য জানতে চাওনি? কেন চাইবো না? হঠাৎ যেদিন প্রথম এলো আমি সেই দিনই চার্জ করেছিলাম ওকে। কেঁদে ফেললো। তারপর বলল সেটাতে এর সঙ্গে ওর ঝগড়া হয়েছিল, রথিন ওকে মেরেছিল। চন্দ্রিকা নিজের কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে চলে যায়। রথিন তখন মাতাল অবস্থায় ছিল, গালাগালি দিয়ে দরজা ভেতর থেকে এঁটে দেয়। তারপর কি হয়েছে চন্দ্রিকা জানতো না। চন্দ্রিকা কোথায় আশ্রয় নিয়েছিল তারপর? চন্দ্রিকার কথা আমি বিশ্বাস করিনি। বলেছিল ও নাকি ওর এক আত্মীয়ের বাড়ি চলে গিয়েছিল, বিডন স্ট্রিটের ওদিকে কোথায় যেন। ওর জ্যাঠামশাই হরনাথ বাবুর অ্যাডভোকেটকে ওর সেই আত্মীয় নাকি অ্যাপ্রোচ করেছিলেন, কারণ চন্দ্রিকার নামে তখন হুলিয়া করেছে পুলিশ। দ্যাটস আ লং স্টোরি। চন্দ্রিকার কথার সত্যি মিথ্যে বোঝা কঠিন ছিল আমার পক্ষে। চন্দ্রিকা এরপর ইন্দ্রজিতের পাল্লায় পড়েছে তুমি কিভাবে জেনেছিলে? চন্দ্রিকা একদিন কথায় কথায় বলেছিল ইন্দ্রজিতের সঙ্গে তার যোগাযোগ হয়েছে আবার। আমি চাকরির ব্যবস্থা না করে দিলে সে ওর নাটকের দলে ঢুকবে। চন্দ্রিকাকে নিয়ে আমার মাথা ব্যথা ছিল না, কাজেই আমি বলেছিলাম চান্স পেলে ছেড়ো না। আসলে আমি ওকে এড়াতে চেয়েছিলাম। গত পরশু রবিবার সন্ধ্যায় ইন্দ্রজিতের নাটক দেখতে গিয়েছিলে তুমি। আমি তোমাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু নাটক শেষ হওয়ার পর ভিড়ের মধ্যে আর দেখিনি। হ্যাঁ, আপনাকেও দেখেছি।
সামনের গেস্টের সিটে ছিলেন। তবে নাটক শেষ হওয়ার পর আমিও ভিড়ে আপনাকে আর খুঁজে পাইনি। বৃষ্টি পড়ছিল বলে বাড়ি চলে গেলাম। গিয়ে শুনি বাবা আপনার বাড়িতে এসেছেন, গাড়ি পাঠাতে বলেছেন। তখন তুমি ডান দিকের দ্বিতীয় সারিতে ছিলে। চন্দ্রিকা শনিবার অফিসে ফোন করেছিল, ও সত্যিই ইন্দ্রজিতের নাটকে চান্স পেয়েছে। আমি নাটকটা দেখলেও খুশি হবে। কিছুক্ষণ পরে একটা লোক এসে গেস্ট কার্ড দিয়ে গেল। কাজেই নিছক কৌতূহলে আমি নাটক দেখতে গিয়েছিলাম। একা গিয়েছিলে? চন্দ্রিকা আমার স্ত্রীর পরিচিত, কাজেই দুটো কার্ড পাঠালেও আমি একা যাওয়া উচিত বলে মনে করেছিলাম। আপনি ডিটেকটিভ কথাটা শুনলে চটে যান, কাজেই কথাটা বলছি না। কে চন্দ্রিকার মার্ডার মিস্ট্রি সলভ করার জন্য আপনাকে অ্যাপ্রোচ করেছে? ইন্দ্রজিৎ? না, চন্দ্রিকা। চন্দ্রিকা বুঝতে পেরেছিল তাকে মার্ডার করা হবে? চন্দ্রিকার কাছে একটা মূল্যবান কাগজ ছিল। সে বুঝতে পেরেছিল ওটা কেড়ে নেওয়ার জন্য তাকে ফাঁদে ফেলা হয়েছে। বাই এনি চান্স তুমি রবিবার রাতে নাটক শেষ হওয়ার পর ওর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলে? হ্যাঁ, ওকে গ্রিন রুমে না পেয়ে চলে এসেছিলাম। গেটের কাছে দেখি চন্দ্রিকা একটা ট্যাক্সিতে চাপছে। ইন্দ্রজিৎ দৌড়ে গেল ওর কাছে। তারপর দেখলাম ট্যাক্সি চলে গেল। ইন্দ্রজিতের মুখোমুখি হওয়ার ইচ্ছে আমার ছিল না, তাই আমি আমার গাড়ির কাছে চলে এলাম। দ্যাটস অল। কিন্তু চন্দ্রিকার মূল্যবান কাগজটা কি? জানি না। চন্দ্রিকাকে কেউ মার্ডার করে সেটা হাতিয়েছে? তাও জানি না। আর তোমার সময় নষ্ট করব না, এবার তোমার বাবার কথায় আসা যাক। শুধু একটাই প্রশ্ন, তোমার বাবার ঘরের সামনে কে একটা কাগজ ফেলে গেছে, তাতে লেখা আছে চাই টিচিং ফাঁক। বাবার মাথা খারাপ হয়ে গেছে, সাইকিক পেশেন্ট হয়ে পড়েছেন। চাই টিচিং ফাঁক কথাটা তুমি শুনেছো এর আগে? নেভার, সব বাবার পাগলামি। আচ্ছা, উঠি। চন্দ্রিকার খুনিকে ধরার জন্য তোমার সহযোগিতা ভবিষ্যতেও দরকার হতে পারে হেমেন, আশা করি পাবো। শিওর। হেমেন্দ্র বিদায় অভ্যর্থনার ভঙ্গিতে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন আমাদের। গাড়ি স্টার্ট দিয়ে বললাম, হেমেনবাবুর বক্তব্য শুনে খটকা লেগেছে আমার। কি খটকা? দেখুন, আমার মনে হচ্ছে পরশু রাতে উনি চন্দ্রিকাকে ফলো করেছিলেন, আর ওর ভয় চন্দ্রিকা আমাদের গাড়িতে লিফট নিয়েছিল। আর কিছু? আর ফ্রি স্কুল স্ট্রিটে চন্দ্রিকা খুন হওয়ার সময় হেমেন্দ্র কাছাকাছি ছিলেন, গাড়ি জলে আটকে গিয়েছিল। কর্নেল একটু পরে বললেন, ডিস্কোর পরিচয় না জানা পর্যন্ত হেমেনকে আমি ক্লিন সার্টিফিকেট দিচ্ছি। ফিল্মে দেখেছি এই ধরনের বিগ বিজনেসম্যান আড়ালে মাফিয়া ডন হয়, তাদের অনেক দামি থাকে। কর্নেল অট্ট হাসি হাসলেন, তারপর বললেন, এবেলাও আমার বাড়িতে তোমার লাঞ্চের নেমন্তন্ন না ডার্লিং? রহস্যের পাকে হাবুডুবু খাচ্ছি, তুমি সঙ্গে থাকলে ভরসা পাই। মাঝে মাঝে আমাকে তুমি জেরায় জেরবার করবে কিন্তু, হ্যাঁ? কোনো খটকা লাগলে বলবে, তাতে আমার দৃষ্টি পরিষ্কার হবে। কর্নেলের বাড়ি পৌঁছে গাড়ি পার্কিং জোনে রাখলাম। কর্নেল বললেন, ভেবো না আমার অন্যে ভাগ বসাবে, হ্যাঁ? ষষ্ঠীকে বলা আছে। তেতলায় ডোরবেলের সুইচ টিপলে ষষ্ঠী দরজা খুলে দিল। লালবাজারের নাইরি সাহেব ফোন করেছিলেন, আপনাকে ফোন করতে বললেন। করছি ফোন, তুই খাবার রেডি কর। আজ আমি স্নান করবো না, জয়ন্ত তুমিও করো না। বাইরে থেকে ঘেমে তেতে এসে সেবেলা আর স্নান করা উচিত নয়, নাকি করবে? না, আমি স্নান করেই বেরিয়েছি আজ। ফাইন। বলে কর্নেল টেলিফোন তুলে ডায়াল করতে থাকলেন। এঙ্গেজ তো নিশ্চয়ই। কিছুক্ষণ পরে আবার ডায়াল করলেন। এবার সাড়া পেয়ে বললেন, অরিজিৎ? কি? হ্যাঁ, তারপর বলো কি? হ্যাঁ, লোক রাখার ব্যবস্থা করাই ঠিক, অবশ্য রাতেও থাকবে। থ্যাঙ্কস, ছাড়ছি। ফোন রেখে কর্নেল বললেন, হ্যারি ওলসনের কাজের লোকটাকে ডিস্কোর এক চেলা এসে হুমকি দিয়েছে, সে প্রাণ বাঁচিয়ে কেটে পড়েছে। ওলসনকেও শাসিয়ে গেছে, পুলিশের কাছে বেফাস কিছু বললে খতম করে দেবে। এমনকি আমার নাম করে বলেছে ওই বুড়ো ঘুঘুকেও কিছু বললে বডি ফেলে দেবে। ভয়ে ওলসন সাহেব কাঠ। ভাগ্যিস আজ ডিটেকটিভ ইন্সপেক্টর অশোকবাবু ওলসন হাউসে আবার গিয়েছিলেন,
ওলসন তাকে জানিয়েছেন। তারপর এখন সারাক্ষণ পুলিশ থাকছে ওলসন হাউসে। রাগ হলো। বললাম, অদ্ভুত তো, ডিস্কোর ফোন নাম্বার তো আপনার জানা, পুলিশকে বলছেন না কেন? সময় হলে বলবো। ডিস্কোর সঙ্গে আমার আলাপ আলোচনা চালিয়ে যাবার দরকার এখনো শেষ হয়নি। যে আগে এই বাথরুমে গিয়ে আগে একটু জলস্পর্শ করি। খেতে বসে বললাম, একটা পয়েন্ট কিন্তু আপনার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে। কর্নেল মুখ তুলে তাকালেন। ওলসন সাহেব বলেছিলেন চন্দ্রিকা ডিস্কোকে হুমকি দিয়ে কথা বলতো। বলতো, তাতে কি? চন্দ্রিকা ব্ল্যাকমেল করতো না তো ডিস্কোকে? হয়তো করতো, কিন্তু ব্ল্যাকমেল কিসের ভিত্তিতে করতো সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ ব্ল্যাকমেল কথাটা মাথায় রাখা উচিত নয়। ধরুন পুলিশকে তার আসল পরিচয় ফাঁস করে দেব বলে হুমকি দিত। কর্নেল মুরগির ঠ্যাং কামড়ে ধরে বললেন, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু ডিস্কো নাকি গভর্নমেন্টের ওপর মহলে প্রভাবশালী লোক। তাহলে তো হেমেনবাবুর ডিস্কো হওয়ার চান্স আছে। কেন? তার মামা বটুক চৌধুরী ছিলেন এমএলএ। এদিকে হেমেনবাবুর বাবার সঙ্গে তার শ্যালকের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবং হেমেনবাবুর সঙ্গে তার বাবার সম্পর্ক নাকি ভালো নয়। আপনি তো বলেছিলেন সম্পর্ক খারাপের কারণ হেমেনবাবুর সঙ্গে বটুকবাবুর ঘনিষ্ঠতা। দেখুন, এটাই হলো আমার থিওরি। অর্থাৎ হেমেনবাবু মামার সাপোর্টার ছিলেন, এতে তার বাবা ক্ষুব্ধ হতেই পারে। সম্পর্ক খারাপ বলতে এমন কিছু নয়। তত খারাপ হলে ছেলের বাড়িতে উঠবেন কেন? আসলে অমরেন্দ্রর সঙ্গে হেমেন্দ্রর সম্ভবত পারিবারিক কোনো বিষয়ে মতান্তর আছে। এটা আমি আজ করেছিলাম হেমেনবাবুর দিদি সুনন্দার কথায়। সুনন্দা বলেছিল হেমেনের সন্দেহ বাবা সব প্রপার্টি আমাকে এবং সত্যকামকে উইল করে দিয়েছেন। হেমেনের টাকার অভাব নেই, কিন্তু টাকার উপর ভীষণ লোভ আছে। সুনন্দার ভার্সন এটা। এদিকে অমরেন্দ্রর বক্তব্য হলো হেমেন সুনন্দাকে দেখতে পারে না। পারিবারিক দ্বন্দ্ব বলা চলে, এমনটা হয়েই থাকে। ও, তোমাকে বলতে ভুলেছি, সুনন্দা এবং হেমেন এক মায়ের সন্তান নন। সুনন্দার মা মারা যাওয়ার পর অমরেন্দ্র দ্বিতীয় বিয়ে করেন। বটুক চৌধুরীর বোন তার দ্বিতীয় স্ত্রী এবং হেমেনের মা। খাওয়ার পর ড্রয়িং রুমে গিয়ে কর্নেল চুরুট টানছিলেন এবং আমি সোফায় লম্বা হয়েছিলাম। আমার থিওরি ওকে গেলানোর চেষ্টা করছিলাম। কর্নেল চোখ বুজে ইজি চেয়ারে হেলান দিয়ে দাড়িতে হাত বোলাতে বোলাতে শুনছিলেন এবং মাঝে মাঝে হুঁ দিচ্ছিলেন। সেই সময় টেলিফোনটা বাজল। জয়ন্ত, ফোনটা ধরো। ফোন তুলে সাড়া দিলাম। মহিলা কণ্ঠে কেউ বলল, হ্যালো, এটা কি কর্নেল নীলাদ্রি সরকারের ফোন? হ্যাঁ, আপনি কে বলছেন? আপনি কি কর্নেল নীলাদ্রি সরকার বলছেন? না, আপনি কে? কর্নেল সাহেব নেই? আছেন, কিন্তু আপনি কে বলছেন? প্লিজ ওনাকে একটু দিন না, আমি ওনার সঙ্গে একবার কথা বলতে চাই। মাউথপিসে হাত চাপা দিয়ে কর্নেলকে বললাম, কোনো মহিলা, নাম বলছে না, আপনার সঙ্গে কথা বলতে চাইছে। কর্নেল হাত বাড়িয়ে ফোন নিয়ে বললেন, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। হ্যাঁ, থ্যাঙ্কস, রাখছি। ফোন রেখে দিলেন। বললাম, ডিস্কোর কোনো মেয়ে চালা নিশ্চয়ই? ভদ্র ভাষায় বলা চলে ডিস্কো চক্রের প্রাক্তন সদস্যা। হ্যাঁ, এই একটা ব্যাপার আমি বরাবর দেখে আসছি জয়ন্ত। আমি কোনো রহস্য সমাধানে নামলে জানা অজানা অনেক লোক আড়াল থেকে আমাকে ক্লু জোগাতে ব্যস্ত হয়ে ওঠে। কিন্তু সমস্যা হলো এই সুযোগটা আমার প্রতিপক্ষ নিতে ছাড়ে না এবং ভুল পথে ছোটাতে চায়। চেজিং আফটার রেড হেরিং টার্মটা আমার মুখে বহুবার শুনেছ? হ্যাঁ, কি শোনোনি? সোজা বাংলায় বলা চলে আলেয়ার পিছনে দৌড়নো। কেউ কেউ আলেয়া তৈরি করে রহস্যের অন্ধকারে। তাই এই মহিলাও কি আপনাকে আলেয়ার দিকে ছোটাতে চাইছেন? জানি না। কি বলল? বলতে আপত্তি আছে? বলল সে এক সময় ওলসন হাউসে থাকতো,
চন্দ্রিকাকে চিনত। চন্দ্রিকা নাকি ডিস্কোর খুব বিশ্বস্ত ছিল। নার্কোটিক্সের কারবার আছে ডিস্কোর। চন্দ্রিকাকে ডিস্কো ওই কারবারেই নাকি ব্যবহার করত। কমাস আগে নার্কোটিক্সের একটা পেটি চন্দ্রিকার ঘরে ডিস্কোর লোক এসে দিয়ে যায়। চন্দ্রিকার ঘর থেকে সেটা আশ্চর্যভাবে হারিয়ে যায়। আসলে চন্দ্রিকাই নাকি সেটা হাপিস করেছিল। সেই নিয়ে ডিস্কোর সঙ্গে চন্দ্রিকার বিবাদ বাধে। কিন্তু ডিস্কো চন্দ্রিকাকে ঘাটাতে সাহস করেনি, পাছে চন্দ্রিকা সব ফাঁস করে দেয়। তাছাড়া ইন্দ্রজিৎ ব্যানার্জির সঙ্গে চন্দ্রিকার চেনা জানা ছিল। ইন্দ্রজিৎ বাবুরও নাকি গভর্নমেন্টের ওপর মহলে যোগাযোগ আছে। পুলিশ তো আছেই, তাছাড়া কোনো কেন্দ্রীয় মন্ত্রীও নাকি ওর ঘনিষ্ঠ আত্মীয়। তাই ডিস্কো সাবধানে চন্দ্রিকাকে ট্যাকল করত। তারপর ডিস্কো মরিয়া হয়ে চন্দ্রিকাকে খতম করেছে বলে মেয়েটির ধারণা। নাম কি মেয়েটির? নাম বলল না। চন্দ্রিকার সূত্রে ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে তার পরিচয় হয়েছিল। ইন্দ্রজিৎ বাবু তাকে ওলসন হাউসের পাপপুরি থেকে, ওই পাপপুরি শব্দটাই বলল কিন্তু মেয়েটি। ইন্দ্রজিৎ বাবু ওকে পাপপুরি থেকে উদ্ধার করেছিলেন, এই তো? এখন সে সৌরভ নাট্যগোষ্ঠীর অভিনেত্রী। ভদ্র জীবনযাপন করে। ইন্দ্রজিৎ বাবুর প্রতি সে কৃতজ্ঞ। আপনার নাম ঠিকানা পেল কোথায় বলল না? ওলসন সাহেব তার চেনা, তাই ওকে ফোন করে সব কথা বলেছে। উনি তাকে আমার ফোন নাম্বার এবং নাম ঠিকানা দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। তাহলে কিন্তু ব্যাপারটা আলেয়া নয় কর্নেল। কেন নয়? ওলসন বলেছিলেন তার সন্দেহ তার ফোন ডিস্কো ট্যাপ করেছে। কাজেই আজ তার কাজের লোক এবং তাকে ডিস্কোর চেলাদের হুমকি দেওয়ায় বোঝা যাচ্ছে এই মেয়েটির কথা ডিস্কো জেনে গেছে। আমার কিন্তু ভয় হচ্ছে মেয়েটির কোনো বিপদ না হয়। ইন্দ্রজিৎ বাবু এখন ডিস্কোর কবলে। আমি সেই কথা ভাবছি না। ভাবছি চন্দ্রিকার সঙ্গে আলাপের ব্যাপারটা কেন ইন্দ্রজিৎ বাবু বানিয়ে বলেছে আমাকে। জয়ন্ত, আমি অসত্যভাষীদের পছন্দ করি না। বিশেষ করে আমার সাহায্য যারা চায় তারা আমাকে কিছু গোপন করলে আমি আর তাদের পাত্তা দিই না। রাতে বাড়ি ফিরে অফিস থেকে বস একটা লেখার কাজ দিয়ে দেওয়ায় সেটা শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল। পরদিন সকালে কর্নেলের অ্যাপার্টমেন্টে যেতে একটু দেরিই হয়ে গেল। গিয়ে দেখি আমাদের বুড়ো ঘুঘু তার আরাম কেদারায় চোখ বন্ধ করে শুয়ে আছেন। বললাম, কি কর্নেল, সকাল সকাল এত চুপচাপ? তাতে কর্নেল যা গল্প শোনালেন তা শুনে আমার উত্তেজনায় দম বন্ধ হয়ে আসার জোগাড়। সকাল সকাল ইন্দ্রজিৎবাবু নাকি কর্নেলের কাছে এসেছিলেন। ঝড়ে বিধ্বস্ত কাকতারুয়ার মতো চেহারা। ইন্দ্রজিৎবাবু জানিয়েছেন অলসনের বাড়িতে ডিস্কোর সাথে দেখা করতে গিয়ে তিনি ফাঁদে পড়েন। পার্ক স্ট্রিটের মোড়ে একটা লোক তাকে জোর করে চাঁপা ফুল শুকিয়ে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফেরার পর দেখেন তিনি একটা ঘরে হাত পা বাঁধা অবস্থায় আছেন। শেষমেশ স্ত্রী মৃদুলা দেবী গয়নাগাঁটি বন্ধক রেখে 1 লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে আনেন। তারপর কর্নেল ইন্দ্রজিৎবাবুর সামনেই ডিস্কোর সেই গোপন নম্বরে ফোন করেছিলেন, কিন্তু কেউ ধরেনি। তবে নাম্বারের প্রথম দুটো ডিজিট 24 দেখে কর্নেল বুঝেছেন ওটা তালতলা এলাকার নাম্বার। সবচেয়ে চিন্তার বিষয় হলো হালদার মশাই এখনও রাঙাটুলি থেকে ফেরেননি, কোনো ফোনও করেননি। ইতিমধ্যে কর্নেল দুটো চিরকুট, একটা অমরেন্দ্রবাবুর দেওয়া আর একটা চন্দ্রিকার পার্স থেকে পাওয়া আতশ কাঁচ দিয়ে ভালো করে দেখে জানিয়েছেন কাগজ দুটোর মধ্যে প্রশ্ন উত্তরের সম্পর্ক রয়েছে। আসল রহস্যটা তখনই খুলল। কর্নেল জানালেন গত রাতে কেউ তাকে ফোন করে চিচিং ফাঁক বা ওই কোডটা চেয়েছিল। কর্নেল তাকে শর্ত দিয়েছেন তিনি নিজে গিয়ে ওটা দেবেন। আর জায়গাটা হলো সেই রাঙাটুলির ভবানী মন্দির। কিন্তু কর্নেল রাজি হননি। তার অনুমান যে ফোনে কথা বলছে সে আসলে ডিস্কো নয়। কর্নেল যখন ডিস্কোর নম্বরে ফোন করেছিলেন তখন আসল ডিস্কো কিন্তু একবারও চিচিং ফাঁক প্রসঙ্গ তোলেননি। তার মানে একজন তৃতীয় ব্যক্তি আছে। এই তৃতীয় ব্যক্তি স্বপন দাসকে খুন করে চাবি হাতিয়েছে, তারপর চন্দ্রিকাকে খুন করেছে, আর এখন ডিস্কো সেজে কোডটা হাতাতে চাইছে। এতটা শুনে আমি উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠলাম। বললাম, তার মানে ইন্দ্রজিতের সঙ্গে ডিস্কোর লড়াইটা নেহাতি প্রেস্টিজের লড়াই?
আর আসল কালপ্রিট ওই তৃতীয় ব্যক্তি যে এখন রাঙাটুলিতে আমাদের জন্য অপেক্ষা করছে। এই সময় ডোরবেল বাজল। তারপর ষষ্ঠী এসে বলল, একটা মেয়ে ছেলে এইছেন বাবা মশাই, বললেন খুব দরকার। আমি বললাম একটু ওয়েট করুন। রোয়েট না করিয়ে নিয়ে আয়। ষষ্ঠী কর্নেলের ভেংচিকাটা বুঝতে পারে, বেজায় গম্ভীর হয়ে চলে গেল। তারপর এক যুবতী ঘরে ঢুকে নমস্কার করে বলল, আমি কর্নেল সাহেবের সঙ্গে দেখা করতে চাই। বসুন। কথাগুলো একটু কনফিডেন্সিয়াল। স্বচ্ছন্দে বলতে পারেন। আলাপ করিয়ে দিই, দৈনিক সত্য সেবক পত্রিকার সাংবাদিক জয়ন্ত চৌধুরী। আপনি? আমার নাম দীপ্তি রাহা, লেন্টন স্ট্রিটে থাকি। যা বলতে চান জয়ন্তর সামনে বলতে পারেন। আপনার কোনো গোপন কথাই আমি আমার এই তরুণ বন্ধুর কাছে গোপন রাখতে পারবো না। দীপ্তি রাহাকে নার্ভাস দেখাচ্ছিল। সাদামাটা গড় বাঙালির মতো চেহারা। আসতে বলল, আমার বাবা গোপেন্দ্রনাথ রাহার নাম শুনেছেন কিনা জানি না। একসময় ফিল্ম ডিস্ট্রিবিউটর ছিলেন। ধর্মতলায় ওর অফিসটা এখনও আছে। ডিস্ট্রিবিউশন কারবার বন্ধ হয়ে গেলেও মাঝে মাঝে কোনো দিন বিকেল থেকে সন্ধ্যা অবধি অফিসে গিয়ে বসে থাকেন। ওর চেনা জানা লোকেরা আড্ডা দিতে আসেন। কিন্তু কিছুদিন থেকে বাবা লক্ষ্য করছেন ওর অফিসের মেঝে দামি বিদেশি সিগারেটের খালি প্যাকেট পড়ে থাকে, অ্যাশট্রে পোড়া সিগারেটের টুকরোয় ভর্তি। দুদিন আগে মেঝে মদের খালি বোতল পড়ে আছে দেখে বাবা ভীষণ রেগে যান। বাড়ির কেয়ারটেকার চাঁদুবাবুকে খুব বকাবকি করেন। চাঁদুবাবু বলেছিলেন তিনি নাকি কিছুই জানেন না। রাত বিরেতে এরিয়ার মস্তানরা হয়তো ও ঘরে এসে আড্ডা দেয়। ডুপ্লিকেট চাবি জোগাড় করা তো সহজ। অত বড় 3 তলা বাড়ি, ডাক্তারের চেম্বার এবং অনেকগুলো ছোটোখাটো কোম্পানির অফিস রয়েছে। কখন কে কি কাজে বাড়িতে যাতায়াত করছে চাঁদুবাবুর পক্ষে তা জানা সম্ভব নয়। আপনার বাবার ওই অফিসে টেলিফোন আছে? আছে। বাবা ওখান থেকে টেলিফোন খুব কদাচিৎ ব্যবহার করেন। অথচ এ মাসের বিলে 400-র বেশি কল উঠেছে। মস্তানরা নিশ্চয়ই টেলিফোনও ব্যবহার করে। কিন্তু এসব তুচ্ছ ব্যাপারের জন্য বাবা আমাকে আপনার কাছে পাঠাননি। কাল বিকেলে র্যাকে পুরনো ফাইলগুলো থেকে ময়লা আর কালিঝুলি সাফ করছিলেন। হঠাৎ দেখেন ফাইলের তলায় একটা ড্যাগার লুকোনো আছে, রক্তমাখা ড্যাগার। টাটকা রক্ত নয় নিশ্চয়ই? না। গোপেনবাবু পুলিশকে জানিয়েছেন কিছু? পুলিশে জানানো মানেই তো ঝামেলা। বাবা তার বন্ধুদের নিষেধ করেছেন। ড্যাগারটা যেমন ছিল তেমনই রেখে দিয়েছেন। বাবার এক বন্ধু প্রণব চ্যাটার্জি, আপনার নাম ঠিকানা জানেন, তার পরামর্শেই বাবা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। প্রণব চ্যাটার্জি? হ্যাঁ, এক সময়কার বিখ্যাত ইমপ্রেসারিও। আমার সঙ্গে আলাপ হয়েছিল বটে। তো আপনার বাবা এলেন না কেন? আসলে বাবা ভীষণ ভয় পেয়ে গেছেন। ওর ধারণা উনি নিজে আপনার কাছে এলে ওকে ফলো করবে মস্তানরা। আসলে বাবা প্রচণ্ড ভীতু মানুষ। তাছাড়া আজকাল মস্তানদেরই রাজত্ব, ওরা যা খুশি করতে পারে। আমি বাবার পরামর্শে অনেকটা ঘুরে আপনার এখানে এসেছি। প্রথমে গেলাম শ্যামবাজারে পিসিমার বাড়ি, সেখান থেকে এসপ্ল্যানেড, তারপর ট্রামে চেপে এখানে। কর্নেল, সম্ভবত ওটাই চন্দ্রিকাকে মার্ডারের উইপেন। এবার ডিস্কোর ফোন নাম্বারের সঙ্গে গোপেনবাবুর অফিসের ফোন নাম্বারটাও মিলিয়ে নিন। দীপ্তি তখনই তার বাবার অফিসের ফোন নাম্বার বলল। আমি আপনার বাবার অফিসে যেতে চাই। অফিসের চাবি দরকার হবে। বাবা চাবিটা আপনাকে দিতে বলেছেন, কিন্তু আমাকে আপনার সঙ্গে যেতে নিষেধ করেছেন। চাবিটা আপনার কাছে থাক, পরে আমি এসে নিয়ে যাব ক্ষণ। অফিসের ঠিকানা চাই যে। কর্নেল টেবিল থেকে ছোট্ট একটা প্যাড আর ডট পেন দিলেন। দীপ্তি ঠিকানা লিখতে ব্যস্ত হলো। আপনাদের বাড়ির ঠিকানা এবং ফোন নাম্বারটাও লিখুন। দরকার হলে আপনার বাবার সঙ্গে কথা বলবো।
আমাদের বাড়ির ফোনটা অনেক দিন থেকে ডেড। একটা কথা কর্নেল সাহেব, বাবা তো ভীষণ ভীতু মানুষ, তাই বলছি বাবার সঙ্গে যদি দেখা করার দরকার হয় বরং প্রণব কাকুর বাড়িতে অ্যারেঞ্জ করা যায়। প্রণব কাকুর ঠিকানা আমি জানি না, আপনি হয়তো জানেন। না, আমার সঙ্গে ভদ্রলোকের বছরখানেক আগে আলাপ হয়েছিল। উনি যে আমার কথা মনে রেখেছেন এতেই আমি খুশি। আপনি ঠিকানা জোগাড় করে আমাকে জানিয়ে দেবেন। দীপ্তি রাহা চলে যাওয়ার পর বললাম, ডিস্কোর ফোন নাম্বারের সঙ্গে মিলল তো? মিলবে বই কি, তবে মনে হচ্ছে ডিস্কো আর ওই ফোন ব্যবহার করছে না কিংবা করবে না। কেন? কর্নেল আমার প্রশ্নের জবাব না দিয়ে টেবিলের ড্রয়ার থেকে সেই চিরকুট দুটো বের করলেন, তারপর পাশের ঘরে চলে গেলেন। আলমারি খোলা ও বন্ধ করার আবছা শব্দ হলো। কর্নেল ফিরে এসে বললেন, তুমি ঠিকই ধরেছ, গোপেনবাবুর পুরো অফিসে ফাইলের তলায় যে ড্যাগারটা আছে ওটা দিয়েই চন্দ্রিকাকে খুন করা হয়েছিল। আরে এখনই তো ওটা পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। বলা যায় ইতিমধ্যে ওটা সরিয়ে ফেলা হয়েছে কিনা। হয়নি, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। কর্নেল ফোনের কাছে গেলেন, ডায়াল করে কার সঙ্গে চাপা স্বরে কী সব কথাবার্তা বলার পর ফোন রেখে চুরুট ধরালেন। কর্নেল, রহস্য কিন্তু আরো জট পাকিয়ে গেল। কারণ ডিস্কো যার হাতে চন্দ্রিকার ফ্ল্যাটের চাবি পাঠিয়েছিল সেই স্বপন দাসকে গুলি মেরে চাবিটা হাতিয়ে অন্য কেউ চন্দ্রিকার ঘরে ঢুকেছে এবং তাকে খুন করেছে। কিন্তু মার্ডার উইপেনটা ডিস্কো পেল কি করে? তাহলে চন্দ্রিকা খুন হওয়ার পর নিশ্চয়ই সেও ওই ফ্ল্যাটে গিয়েছিল। না, ধুর, কিচ্ছু বোঝা যাচ্ছে না। কি বোঝা যাচ্ছে না? ডিস্কো বা তার ডামি বলুন কি চেলা বলুন, গোপেনবাবুর অফিসের ফোন ব্যবহার করেছে। কাজেই গোপেনবাবুর অফিস ডিস্কোর একটা ডেরা। সেখানে মার্ডার উইপেন লুকিয়ে রাখলো কে? কেনই বা রাখলো? যদি ডিস্কো ওটা চন্দ্রিকার ঘরে পেয়ে থাকে, সে তার ওই ডেরায় রাখতে গেল কেন? একটু একটু অপেক্ষা করো। ডিটেকটিভ ইন্সপেক্টর অশোক গুপ্ত আসছেন সদল বলে, তাদের নিয়ে আমরা মার্ডার ওয়েপন উদ্ধার করতে যাব। আশা করি তারপর ডিস্কোর এই খেলার উদ্দেশ্য বোঝা যাবে। ধর্মতলা স্ট্রিটে একটা গলির পাশে বিশাল পুরনো বাড়িটা হঠাৎ চোখে পড়লে দিনে দুপুরে কেমন গাটা ছমছম করে ওঠে। গলি দিয়ে বাড়িতে ঢুকতে হয়। সিঁড়ির পাশে অগুন্তি লেটার বক্স, অনেক কোম্পানি এবং লোকের নাম লেখা প্লাস্টিক বা কাঠের ফলকও আছে। কোনো আলোর বালাই নেই। পুলিশের গাড়ি খানিকটা দূরে একটা চার্চের কাছে উল্টো দিকে পার্ক করা হয়েছিল। লক্ষ্য করলাম সাদা পোশাকের পুলিশ একজন দুজন করে বেরিয়ে আনাচে কানাচে এসে দাঁড়াচ্ছে। অশোকবাবু, কর্নেল এবং আমি 3 তলায় পৌঁছে করিডোরে কাউকে দেখতে পেলাম না। করিডোরটা ঘুরে গিয়ে বাড়ির কোণার দিকে শেষ হয়েছে। একটা ঘরের দরজায় বেরঙা এক টুকরো ফলকে লেখা আছে পরমা ফিল্ম ডিস্ট্রিবিউটরস লিমিটেড। কর্নেল তালা খুললেন। ঘরের ভিতর থেকে ভ্যাপসা গন্ধ বেরিয়ে এলো। কর্নেল ঘরে ঢুকে সুইচ টিপে আলো জ্বেলে দিলেন। দক্ষিণের একটা জানলা খুলে দিলেন। ঘরটা বেশ বড়, কয়েকটা টেবিল এবং অনেকগুলো চেয়ারে সাজানো অফিস। টেবিলগুলো খালি। একপাশে একটা বড় সেক্রেটারিয়েট টেবিল এবং চারদিকে গদি আঁটা চেয়ার সাজানো আছে দেখে বোঝা গেল এটাই গোপেনবাবুর আড্ডাস্থল। টেবিলে ফোনও আছে। কর্নেল প্রথমে ফোন তুলে পরীক্ষা করে বললেন, ফোনটা চালু আছে। বাবা, ফাইলের পাহাড় দেখছি। সব নামাতে হলে আমার লোকজনকে ডাকতে হবে। না, চোখে পড়ার মতো জায়গায় ড্যাগারটা রাখা হয়েছে। কই, কোথায়? কর্নেল একটা থাকের মাঝখান থেকে কাগজের একটা মোড়ক টেনে বের করে বললেন, এই নিন, খুলে দেখুন। অশোকবাবু মোড়কটা টেবিলে রাখলেন, তারপর সাবধানে খুললেন। রক্তের কালচে ছোপ মাখা একটা ছোরা দেখা গেল। আমি আঁতকে উঠেছিলাম ছোরাটা দেখে। বললাম, ছোরার বাঁটে খুনির আঙুলের ছাপ থাকতে পারে তো? পুলিশের গোয়েন্দারা সেটা জানেন, তবে তুমি একটু ভুল করছো জয়ন্ত। খুনির আঙুলের ছাপ সম্ভবত এতে পাওয়া যাবে না। ডিস্কো বা তার ডামি কিংবা তার চেলাদের আঙুলের ছাপও পাওয়ার নিশ্চয়তা নেই।
কারণ ছোড়ার বাটে কোপেনবাবু হাত দিয়ে থাকতে পারেন। যাই হোক, ফরেন্সিক ল্যাবে এটা পাঠাতেই হবে। অবশ্যই পাঠাবেন। তবে অশোকবাবু, মার্ডার ওয়েপনটা আমাকেই উপহার দিয়েছে ডিস্কো। দেখুন, লেখা আছে কর্নেল নীলাদ্রি সরকারকে উপহার, ইতি ডিস্কো। বাপরে, আশ্চর্য স্পর্ধা এই লোকটার। স্পর্ধা কিনা বলতে পারছি না, তবে সে নিজের অস্তিত্ব ঘোষণা করেছে। ডিস্কো বলে তো কেউ আছেই, পুলিশ মহলেও সবাই জানে। নতুন করে তাকে অস্তিত্ব ঘোষণা করতে হবে কেন? কিন্তু আমার কাছে তাকে বারবার নিজের অস্তিত্ব ঘোষণা করতে হচ্ছে। সম্ভবত সে আঁচ করেছে তার প্রকৃত পরিচয় জানার কোনো সূত্র আমার হাতে এসে গেছে। কি সূত্র? এটাই সমস্যা অশোকবাবু। মানুষ অনেক সময় জানে না যে সে কি জানে। আমি নিজেও এখনো জানি না যে আমি এমন কি জানি যার মধ্যে লুকিয়ে আছে ডিস্কোর প্রকৃত পরিচয়। আপনার হেয়ালি বোঝার সাধ্য আমার নেই। কর্নেল মেঝে দৃষ্টি রেখে ঘরের ভিতর চক্কর দিতে শুরু করলেন। এই সময় হঠাৎ আমাকে ভীষণ চমকে দিয়ে টেলিফোনটা বেজে উঠল। অশোকবাবু ফোন তুলে সাড়া দিলেন, তারপর গম্ভীর মুখে বললেন, কর্নেল, আপনাকে চাইছে কেউ। হ্যাঁ, সে লক্ষ্য রেখেছে আমি এখানে এসেছি। এগিয়ে এসে উনি টেলিফোন নিলেন অশোকবাবুর হাত থেকে। কর্নেল নীলাদ্রি সরকার বলছি। মিস্টার ডিস্কো নাকি? ধন্যবাদ, আপনার উপহার পেয়ে খুশি হয়েছি। না না, গোপেনবাবুকে ঝামেলায় ফেলবো না। কেন এই কথা ভাবছেন? না, আপনার সহযোগিতা ভবিষ্যতে আরও চাইব, আশা করি পাব। ধন্যবাদ, ছাড়ছি। ডিস্কোর অনেক দামি আছে শুনেছি। আপনি যদি ভাবেন ডিস্কো নিজে কথা বললো আপনার সঙ্গে, তাহলে ভুল করবেন। হ্যারি ওলসন ডিস্কোর যে কণ্ঠস্বর শুনেছিলেন তার সঙ্গে মিলে গেল এবার। এর আগে তার ডামির গলা শুনেছি। ওলসন বলেছিলেন খুব মিঠে অমায়িক স্বরে কথা বলে ডিস্কো। কথাটা বলেই কর্নেল আবার ঘরের মেঝে পরীক্ষায় ব্যস্ত হলেন। ডিটেকটিভ ইন্সপেক্টর কাগজ মোড়া ছোড়াটা একটা কিট ব্যাগে ঢোকালেন। আপনি কি কিছু খুঁজছেন কর্নেল? জানি না কি খুঁজছি, তবে বলা যায় না। ওই যে পদ্যে আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। স্বভাব স্বভাব অশোকবাবু, আমার এই বিদঘুটে স্বভাব কিছুতেই ছাড়তে পারি না। আচ্ছা, ঠিক আছে, আপনি ছাই উড়িয়ে দেখুন অমূল্য রতন পান কিনা, আর আমি এটা এখনই গিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করি। অশোকবাবু বেরিয়ে গেলেন। দরজার ওধারে দুজন সাদা পোশাকের পুলিশ দাঁড়িয়েছিল। তারা অশোকবাবুর সঙ্গে চলে গেল। আমি একটা চেয়ারে বসে পড়লাম। কর্নেল এবার হাঁটু গেড়ে আতশ কাঁচ দিয়ে মেঝে কি দেখছিলেন। একটু পরে উঠে দাঁড়িয়ে বললেন, ঘরের মেঝে পরিষ্কার করা হয়েছে, তবু লাল সুরকি জিনিসটা এমন যে মেঝে এঁটে যায়। লাল সুরকি খুঁজছিলেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ওলসন হাউসের গলিতে উল্টো দিকে একটা বাড়ি হচ্ছে। গলিতে বৃষ্টি ধোয়া লাল সুরকি পড়ে আছে। কাজেই চন্দ্রিকাকে খুনের রাতে যে ওই ছোড়া এখানে এনেছিল তার জুতোয় সুরকির ছাপ আছে। কাজেই ডিস্কো সত্যিই সহযোগিতা করছে। কর্নেল দরজার দিকে ঘুরেছেন এবং আমি চেয়ার থেকে উঠেছি। একজন কালো রোগা গরনের লোকের আবির্ভাব হলো। বড়বাবু নাকি? বলে উনি উঁকি দিলেন ঘরের ভিতরে। তারপর কর্নেলকে বললেন, বড়বাবু কোথায় গেলেন স্যার? এই একটু বেরিয়েছেন, কিছু বলতে হবে? আগে না স্যার, শুনলাম বড়বাবুর ঘরে কথাবার্তা বলছে কারা, তাই। আপনি কি এ বাড়ির কেয়ারটেকার চাঁদুবাবু? হ্যাঁ স্যার, বড়বাবু তো আজকাল বিশেষ আসেন না, এলেও বিকেলের দিকে, সেই জন্য খোঁজ নিতে এলাম, যদি কিছু দরকার হয়। গোপেনবাবুকে আপনি বুঝি বড়বাবু বলেন? আগে এই কোম্পানির দুই পার্টনার, গোপেনবাবু আর রথিনবাবু। রথিনবাবুকে বলতাম ছোটবাবু। ক বছর আগে রথিনবাবু মারা যাওয়ার পর থেকে কারবার প্রায় বন্ধই হয়ে গেল। ছোটবাবু ভেতর কোম্পানিকে ফাঁসিয়ে শেষ করে দিয়েছিলেন। বড়বাবু সরল লোক,
রথিনবাবুকে বিশ্বাস করেই সর্বশান্ত হওয়ার দাখিল। রথিন চৌধুরী বেহালায় থাকতেন শুনেছি। আগে আপনি চিনতেন? চিনবেন বই কি, বড়বাবু চেনা যখন তখন নিশ্চয়ই সব শুনেছেনও বটে। আমি চমকে উঠেই সামলে নিয়েছিলাম। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসা একেই বলে। তবে বরাবর দেখে আসছি যে কোনো রহস্যেরই জাল বহু বহু দূর পর্যন্ত ছড়ানো থাকে। কর্নেল ঘড়ি দেখে বললেন, আমার দেরি হয়ে যাচ্ছে। গোপেনবাবু গেলেন তো গেলেনই। এসে পড়বেন, একটু অপেক্ষা করুন। চা পা খেতে চাইলে বলুন, এনে দিচ্ছি। না, চা খাবো না, আপনার সঙ্গে গল্প করে সময় কাটাই। আপনি তো বহু বছরে বাড়িতে আছেন। তা 20-21 বছর হবে স্যার। বাড়ির মালিককে? পুরনো মালিক ছিলেন মোহনপুরের মহারাজ, তার কাছ থেকে কিনেছিলেন অগরওয়াল বাবু। মারওয়াড়ি বিজনেসম্যান স্যার, তারই ছেলে এখন মালিক। শুনেছি বাড়িটা ভেঙে মাল্টি স্টোরিড বিল্ডিং হবে, কিন্তু হবে কি করে কে জানে। এতগুলো কোম্পানি ভাড়াটে হয়ে আছে, তাদের উঠাবেন কি করে? ঝামেলা আছে, অনেক ঝামেলা। বড়বাবু বলছিলেন রাত বিরেতে নাকি এই ঘরে পাড়ার মাস্তানরা এসে আড্ডা দেয়। চাঁদুবাবুর চোখ গুলি গুলি হয়ে উঠল। ফিসফিস করে বললেন, আমি ঠেকাবো কি করে? জেনে শুনেও তো চুপ করে থাকি স্যার। ওরা যখন আসে বুঝতে পারি, কিন্তু যদি বলি কে, অমনি বলবে তোর বাপ, শাসাবে। কি করব বলুন স্যার? আপনি ওদের দেখলে চিনতে পারবেন? ওরে বাবা, আমার বডি ফেলে দেবে। না, এমনি কথার কথা বলছি। চেহারা নিশ্চয়ই মনে আছে। না স্যার, ওসব কথা আলোচনা করবেন না, বড়বাবু আমাকে নিষেধ করেছেন। আচ্ছা, আপনি ডিস্কোর নাম শুনেছেন? ডিস্কো? হ্যাঁ, ডিস্কো। একটু একটু মনে পড়ছে। একদিন রাত 9টা নাগাদ ছোটবাবুর সঙ্গে একজন ভদ্রলোক এসেছিলেন। ছোটবাবু তাকে ডিস্কো বলছিলেন। তখন বড়বাবু ছিলেন না। ছোটবাবু আমাকে মদ এনে দিতে হুকুম করলেন। অত রাত্রে কি উৎপাত দেখুন স্যার। তা সেই ভদ্রলোকের চেহারা মনে আছে? ফর্সা, সুন্দর মতো, ওই স্যারের বয়সী হবেন। একেবারেই সাহেবী চালচলন। তা 6-7 বছর আগেকার কথা, স্পষ্ট মনে পড়ছে না। তবে আপনি ডিস্কো বললেন, ওই কথাটা আজকাল খুব চালু কি না, তাই মনে পড়ে গেল। বলে চাঁদুবাবু পা বাড়ালেন। যাই স্যার, রান্না জোগাড় করতে হবে। একা মানুষ, বড়বাবুকে বলবেন যেন স্যার আমি এসেছিলাম। চাঁদুবাবু চলে যাওয়ার পর বললাম, ব্যাস, অনেক সূত্র পেয়ে গেলেন। চলো চলো, কেটে পড়া যাক। তবে খুব আস্তে হাঁটবে। চাঁদুবাবুর মুখোমুখি পড়ে যাওয়াটা ঠিক হবে না। যদি নিচে দেখা হয়ে যায়? হওয়ার চান্স নেই, তবে নেহাত দেখা হয়ে গেলে চুপচাপ গম্ভীর মুখে বেরিয়ে যাব। গাড়ি স্টার্ট দিতেই কর্নেল বললেন, সোজা মৌলালি সিআইটি রোড হয়ে লিন্টন স্ট্রিট। গোপেনবাবুর সঙ্গে দেখা করা দরকার। 12টা 15 বাজে, এখনই না গেলে নয়। ডার্লিং, আজও আমার বাড়িতে তোমার লাঞ্চের নেমন্তন্ন। তারপর বলবেন আজও অফিস কামাই করো। অফিস কামাই করছো কোথায়? তুমি অফিসে জানিয়ে দাওনি একটা এক্সক্লুসিভ ক্রাইম স্টোরির পেছনে ছুটে বেড়াচ্ছ? না জানিয়ে থাকলে? জানিয়েছি, কিন্তু এখনো তো স্টোরির লেজটুকু ধরে আছি। ও লেজ ধরলেই মাথা দেখতে পাবে। মৌলালির ট্রাফিক জট ছাড়িয়ে যেতেই আধ ঘন্টা লেগে গেল। লিন্টন স্ট্রিটের মোড়ে পৌঁছে কর্নেল বললেন, চাঁদুবাবু সম্পর্কে মুখ বুজে থাকবে কিন্তু। না, আমি সব সময় মুখ বুজে থাকবো। সংকীর্ণ রাস্তাটাকে গলি বলাই চলে। এঁকে বেঁকে কিছু দূর এগিয়ে কর্নেল বললেন, এই পেয়ে গেছি। এক পাশে গাড়ি রেখে আমরা বেরোলাম। একটা বাড়ির দরজায় বেল টিপলেন কর্নেল। একটি কম বয়সী মেয়ে দরজা খুলে কর্নেলের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, কাকে চাই? গোপেনবাবুর সঙ্গে দেখা করতে চাই। তা
দাদু তো নেই, ঠাকুমা দাদু পুরী বেড়াতে গেছে। তোমার দীপ্তি পিসিকে ডাকো। মেয়েটি ঘুরে প্রায় চিৎকার করে ডাকলো, ছোট পিসি, ছোট পিসি, তোমাকে ডাকছে। বছর 20-22 বয়সী এক তরুণী এসে বলল, আপনারা কোত্থেকে আসছেন? দীপ্তি রাহার সঙ্গে কথা বলতে চাই। আমার নাম দীপ্তি। আপনারা? জাস্ট আ মিনিট, আপনার বাবা মা পুরী গেছেন কবে? এই তো 1 সপ্তাহ আগে, সামনের মাসে ফিরবেন। কিন্তু আপনারা কোত্থেকে আসছেন? আমি তোমার বাবার একজন বন্ধু। তুমি নিশ্চয়ই প্রণব চ্যাটার্জিকে চেনো। তোমার বাবার কাছে আসতেন, ওর ধর্মতলার অফিসেও যেতেন। প্রণব কাকু ফাংশন টাংশন করতেন, তার কথা বলছেন কি? হ্যাঁ, বিখ্যাত ইমপ্রেসারিও প্রণব চ্যাটার্জি। ও, প্রণব কাকু এখন বম্বেতে থাকেন শুনেছি। তুমি তাহলে আদি অকৃত্রিম দীপ্তি রাহা? তার মানে? কিছু না, কিছু না। আমার এই কার্ডটা রাখো, দরকার বুঝলে রিং করো। কর্নেল তার হাতে কার্ডটা দিয়ে হন্তদন্ত গাড়িতে উঠে পড়লেন। আমিও দেরি করলাম না, স্টার্ট দিয়ে বললাম, সোজা বেরিয়ে যাই, বেনেপুকুর রোড হয়ে ট্রাম ডিপোর পাশ দিয়ে এলিয়ট রোড। কর্নেল সায় দিলেন। একটু পরে বললেন, ডিস্কো বারবার আমাকে বোঝাতে চাইছে হি ইজ জাস্ট নট আ নেম, হি রিয়েলি এক্সিস্টস। হ্যাঁ, সে আছে। আশ্চর্য, কিন্তু দীপ্তি সেজে যে মেয়েটা চাবি দিয়ে এলো, সে কে? তাহলে ডিস্কোর দলে মেয়েও আছে, এটা বোঝা গেল। কিন্তু তা তো কল গার্ল। ওই মেয়েটিকে কল গার্ল বলে মনে হয়নি। কিচ্ছু বলা যায় না। কর্নেল চোখ বুজে হেলান দিলেন। বাকি পথ একেবারে চুপ। সানিভিলার লনে গাড়ি ঢুকলে চোখ খুলে আপন মনে শুধু বললেন, ডিস্কো অসাধারণ ভালো খেলছে। ষষ্ঠী দরজা খুলে মুচকি হেসে চাপা স্বরে বলল, হালদার মশাই এইছেন। বাহ, খাসা খবর। ড্রয়িং রুমের সোফায় প্রাইভেট ডিটেকটিভ প্রায় লম্বা হয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন। আমি আর কর্নেল ঘরে ঢুকতেই কর্নেল প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাইকে ডাকলেন। কর্নেল স্যার, রাত্রে ঘুম হয় নাই, তারপর লং ট্রেন জার্নি, স্টেশন থেকে সোজা আপনার হাউসে। হেভি রহস্য কর্নেল স্যার, আপনাকে আশীর্বাদে প্রাণ লইয়া ফিরছি, এই যথেষ্ট। কি খবর হালদার মশাই? যুদ্ধক্ষেত্র থেকে নাকি? যুদ্ধক্ষেত্র কইলেন? হেভি বিপদ। হরনাথ বাবুর ফার্ম আছে জঙ্গলের কাছে, এগ্রিকালচারাল ফার্ম। তারপর রাত্রিকালে আমারে কিডন্যাপ করলো। কিষান কয় ডিস্কো। হ্যাঁ, বলেন কি? ডিস্কো আমারে বাচ্চাছে, তখন জিগাইলাম, হু আর ইউ, বান্ধো কেন? কয় কি, ডিস্কোর হুকুমে তোমারে বাঁধছি, এবারে মা ভবানীর মন্দিরে তোমারে বলি দিব। সর্বনাশ, বলেন কি হালদার মশাই? বলি দেবে মানে? আচ্ছা ঠিক আছে, আগে কফি খেয়ে নিন, তারপর গোড়া থেকে বলুন তো কি হয়েছে। তাইলে বলি। রাঙাটুলি পৌঁছতে সেদিন রাত 10টা বাজে গেল। ট্রেন লেট করছিল। অত রাতে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম মাইল 3 দূরে জঙ্গলের কাছে নদীর ধারে হরনাথ সিংহের কৃষি খামার আছে। অনেক চেষ্টা কইরা একটা এক্কা গাড়ি জোগাড় কইরা ফার্মে গেলাম। হরনাথ বাবুকে চন্দ্রিকা রায়ের শোচনীয় মৃত্যুর খবর দিলাম। হরনাথ বাবু চন্দ্রিকার মৃত্যুর খবর পেয়েছেন? আমি তো দিলাম। শুই না হরনাথ বাবু প্রথমে কাইন্দা ফেললেন, বললেন হতভাগিনী নিজেই নিজের মৃত্যুকে ডেকে এনেছে, পাপের প্রায়শ্চিত্ত ছাড়া কি বলবো। তবে আমার মতে হরনাথ বাবু শক্ত মনের মানুষ। আমার খাওয়ার ব্যবস্থা করলেন, খাওয়ার পর ফার্মের একটা ঘরে শোয়ার ব্যবস্থাও করলেন। তারপর জিগাইল চন্দ্রিকা আমারে কোনো জিনিস রাখতে দিছিল কিনা। দেয় নাই, শুই না গম্ভীর হইয়া সইলা গেলেন। তারপর রাতে কিছু ঘটলো?
অচেনা জায়গায় ঘুম আসতে চায় না। ফার্মে বিদ্যুৎ আছে, ফ্যানও আছে। জানালার বাইরে আবসা আলোয় একটা ফুল বাগান দেখা যাচ্ছিল। হঠাৎ দেখি গাছের ফাঁকে টর্চের আলো ফেলে কে চলাফেরা করছে। গোয়েন্দাগিরি যার পেশা, তার কাছে এটা সন্দেহজনক মনে হওয়া স্বাভাবিক। আমি চুপি চুপি দরজা খুলে বেরোলাম। একটু পরে লোকটা গাছের ডগার দিকে টর্চের আলো ফেললো। তখন অবাক হইয়া গেলাম। কেন? কে ছিল লোকটা? লোকটা স্বয়ং হরনাথ সিংহ। এত রাতে হরনাথ বাবু একটা ঝাঁকড়া গাছের ডগায় আলো ফেলে কি দেখছেন, এটা রীতিমতো রহস্য। একটু পরে উনি এদিকে টর্চের আলো ফেলতে ফেলতে এগিয়ে এলে আমি চুপির সারে সইলা আইসা ঘরে ঢুকলাম। রহস্যটা জানার জন্য পরদিন রাঙাটুলিতে থেকে যাওয়াই ঠিক করলাম। সকালে জঙ্গলটা কেন কাটা হয়নি জিজ্ঞেস করলে হরনাথ বাবু বললেন অর্কিডের চাষ করার জন্য গাছগুলো রেখেছে। অর্কিড? হ্যাঁ, হরনাথ বাবু আমারে অর্কিড দেখাতে নিয়ে গেলেন। প্রত্যেকটি গাছে প্রচুর অর্কিড। আমি কর্নেল স্যারের কথা তুললাম। হরনাথ বাবু বললেন কর্নেল নীলাদ্রি সরকারের সঙ্গে তার পরিচয় আছে। অমরেন্দ্র সিংহ রায়ের বাড়ি এসেছিলেন, সেখানেই আলাপ হয়। চাই চিচিং ফাক এর মানে উদ্ধার করতে পেরেছেন? হরনাথ বাবু এর কোনো মানে জানেন না, তবে তিনি একটা কথা কইলেন। চন্দ্রিকার মা মারা যাওয়ার আগে প্রলাপ বকতেছিল, কইছিল চাই চাই সব ফাঁক। হরনাথ বাবু ভাবছিলেন জলের পিপাসা, জল দিছিলেন, খায় নাই। ওটা প্রলাপ নয়, চিচিং ফাঁক বলতে চাইছিলেন বোধহয়। যাগে, তারপর? বিকেলে হরনাথ বাবু আমারে রাঙাটুলির বিখ্যাত ভবানী মন্দির দেখাতে নিয়ে গেলেন। মন্দিরে প্রণাম করে সবে দুজনে উঠেছি, ফার্মের একটা লোক হন্তদন্ত হয়ে এসে হরনাথ বাবুকে একান্তে ডেকে চুপি চুপি কি বলল। অমনি আশ্চর্য ব্যাপার, হরনাথ বাবু এক্ষুনি আসছি বলে লোকটার সঙ্গে চলে গেলেন। আমি ভাবলাম ফার্মে চুরি টুরি হয়েছে। আপনি একা অপেক্ষা করলেন? সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও হরনাথ বাবু ফিরলেন না। তখন আমি নদীর দিকে হাঁটতে থাকলাম। হঠাৎ চোখে পড়ল দুটো মস্তান মার্কা লোক চুপি চুপি জঙ্গলের ভেতর দিয়ে মন্দিরের দিকে যাচ্ছে। আমাকে দেখেই তারা জোপের আড়ালে লুকিয়ে পড়ল। গোয়েন্দার চোখে এও খুব রহস্যময় ঘটনা, কাজেই আমি জোপের আড়ালে বসে পড়লাম। হালদার মশাই দেখলেন অন্ধকার হওয়ার পর এক ভদ্রমহিলা এবং একজন যুবক আলো ফেলে কথা বলতে বলতে আসছে। ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বললেন, এই রইল টাকা, আমার স্বামীকে তোমরা ফিরিয়ে দাও। কিডন্যাপিং কেস। মন্দিরের পেছন থেকে সম্ভবত সেই লোক দুটোর একজন হেড়ে গলায় বলল, কত আছে? ভদ্রমহিলা বললেন, গুনে দেখো, পুরো টাকা আছে। হেড়ে গলায় আওয়াজ এলো, ঠিক আছে, চলে যান, আপনার হাজবেন্ডকে বাড়িতে পেয়ে যাবেন। টাকা দিয়ে দিল? হ্যাঁ। ভদ্রমহিলা চলে যাওয়ার পর লোক দুটো টাকা ভর্তি প্লাস্টিকের ব্যাগটার দিকে এগিয়ে আসতেই আমি উঠে দাঁড়ালাম, হাঁক ছাড়লাম, ডোন্ট টাচ। সঙ্গে টর্চ ছিল না, রিভলভার ছিল, কিন্তু রিভলভার বের করার আগেই ব্যাগ তুলে নিয়ে ওরা উধাও হয়ে গেল। অন্ধকারে আর কি করা যাবে, মনমরা হয়ে ফিরে আসছিলাম। নদীর ধারে পৌঁছতেই কাঠের ব্রিজে দুজন লোককে কথা বলতে শুনলাম। কাছাকাছি হওয়া মাত্র লোক দুটো আমার ওপর ঝাঁপিয়ে পড়লো। বলেন কি? তারা আমারে পিঠ মোড়া করে বেঁধে ফেললো। আমি চিল্লাইলাম, আমারে বাঁধো কেন? তারপর তারা আমারে ধরে নিয়ে গেল জঙ্গলের ভেতর সেই মন্দিরের সামনে। তারা হাড়ি কাটে আমার মাথা গলালো। সেই সময় টর্চের আলো এসে পড়লো এবং হরনাথ বাবুর চিৎকার শোনা গেল, এই বেটা ছেলেরা! লোক দুটো আমারে ফেলে পালিয়ে গেল। হরনাথ বাবুই বাঁচালেন তাহলে? হরনাথ বাবু আমাকে মুক্ত করে ফার্মে নিয়ে গেলেন। সব ঘটনা শুনে উনি খুব গম্ভীর হয়ে বললেন, আপনি শিগগির চলে যান রাঙাটুলি থেকে। রাত 12টা নাগাদ একটা ট্রেন আছে, আপনি আর এখানে থাকলে আমি এবারে বিপদে পড়ব।
হ্যাঁ, হেব্বি রহস্য। আর হরনাথ বাবুর বিহেভিয়ারও মিস্ট্রিয়াস। ডিস্কোর লোকেরা আমারে কিডন্যাপ করছিল শুই নাই, হরনাথ বাবু কইছিলেন সেই ডিস্কো হারামি আবার রাঙাটুলিতে ফিরছে, আরে গুলি কইরা কুত্তার মতন মারবো। জিগাইলাম ডিস্কো কেডা, শুধু কইলেন আরে চিনবেন না। অমরেন্দ্র সিংহ রায়ের কথা কিছু বললেন? হরনাথ বাবু কইলেন ওনার বেস্ট ফ্রেন্ড। আমি ওনারে চন্দ্রিকা এবং ইন্দ্রজিৎ ব্যানার্জির সম্পর্কের কথাও বইলা দিছি। উনি কি বললেন? বিশেষ কিছু না, বললেন ধানবাদের লোক ইন্দ্রজিৎ বাবু পলিটিক্স করতেন, নাটকও করতেন, লোকাল এমএলএ এর রাইট হ্যান্ড ছিলেন। হরনাথ বাবু চন্দ্রিকার সঙ্গে ম্যারেজের চেষ্টা করছিলেন, কিন্তু চন্দ্রিকা এমএলএ এর পোলার লগে পলাইয়া গেছিল। তার মানে ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে চন্দ্রিকার মেলামেশা উনি পছন্দ করতেন না? না, বললেন হতভাগিনী বুদ্ধির দোষে মারা পড়েছে। আপনি রাঙাটুলি যান কর্নেল স্যার, হেভি মিস্ট্রি। তাছাড়া কোন ভদ্রমহিলার হাজবেন্ডরে কিডন্যাপ করলো কেডা বুঝি না। লোকটার চেহারা মনে আছে? না স্যার, অন্ধকারে দেখি নাই। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। কর্নেল ফোন ধরলেন। মনে হলো ওপাশে ডিস্কো। কর্নেল তাকে জানালেন চিচিং ফাঁক তার কাছে আছে এবং তিনি সেটা ফেরত দিতে রাজি, তবে একটা শর্তে, তিনি নিজে গিয়ে সেটা দেবেন। ডিস্কো? আরে চিচিং ফাঁক দেবেন কইলেন? হোয়াট ইজ দ্যাট থিং? একটা কোড নাম্বার, ওটাই ডিস্কোর দরকার, আর ওটার জন্যই চন্দ্রিকাকে খুন হতে হয়েছে। হেভি রহস্য। কর্নেল স্যারের রাঙাটুলি যাওয়া উচিত, আমিও যামুন, বাট ইন ডিসগাইজ। আপনার তো আবার সাধু বাবার ছদ্মবেশ ধরার অভ্যাস আছে, তাহলে ভবানী মন্দিরে গিয়ে ধুনি জেলে বসবেন। তা কর্নেল স্যার কইলে আপত্তি নাই। গোয়েন্দা ভদ্রলোক আবার যাওয়ার জন্য প্রস্তুত। কর্নেল আবার টেলিফোন তুলে পুলিশের বড় কর্তা অরিজিৎ লাহিড়ীকে সব জানালেন। তারপর হালদার মশাইয়ের দিকে ফিরলেন। হালদার মশাই, আপনি এখন বাড়ি যান, রেস্ট নিন, আপনার উপর ধকল গেছে অনেক। যাই গিয়া। প্রাইভেট ডিটেকটিভ চলে যাওয়ার পর কর্নেলের কথায় আমি ভাত ঘুম দিলাম, আর সেই ফাঁকে কর্নেল আমার গাড়িখানা চুরি করে বেরোলেন। বিকালে ফিরে এসে কর্নেলের মুখে যা শুনলাম তার সারমর্ম হলো, কর্নেল গিয়েছিলেন নিউ মার্কেটে জয়মা কালী ইলেকট্রনিক্সে। সেখানে স্বপন দাসের খোঁজ করতে গিয়ে জানলেন স্বপন দাস মারা গেছে। তরুণ নামের দোকানের কর্মচারীটি জানালো স্বপন ফুড পয়জনিংয়ে মারা গেছে। কিন্তু কর্নেল বুঝলেন ইন্দ্রজিৎ ব্যানার্জির দলের লোক স্বপন আসলে ডিস্কোর চর ছিল, আর এই তরুণও ডিস্কোরই চালা। স্বপন চিচিং ফাঁক বা গুপ্তধনের নকশা হাতানোর চেষ্টা করছিল বলেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে কর্নেল সোজা চলে যান হ্যারি ওলসনের কাছে। ওলসন সাহেব স্বীকার করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ আর্মি প্রচুর সোনাদানা রাঙাটুলির এক পরিত্যক্ত খনিতে লুকিয়ে রেখেছিল, যার নাম ছিল অপারেশন অর্কিড। সেই গুপ্তধনের ম্যাপ চুরি করেন চন্দ্রিকার বাবা অজয় রায়। ওলসন পুরনো বন্ধুত্বের খাতিরেই চন্দ্রিকাকে ফ্ল্যাটে আশ্রয় দিয়েছিলেন। পুরো ব্যাপারটা আসলে পরগাছা রহস্য নয়, পুরো দস্তুর গুপ্তধন রহস্য। কর্নেল ইজি চেয়ারে গা এলিয়ে গভীর চিন্তায় মগ্ন। কর্নেল টুপি খুলে টাকে হাত বুলোতে থাকলেন। কিছুক্ষণ পরে ষষ্ঠী কফি নিয়ে এলো। কফিতে চুমুক দিয়েছি, ঠিক সেই সময় টেলিফোন বাজল। কর্নেল ইশারায় আমাকে ফোনটা ধরতে বললেন। আমি রিসিভার তুললাম। হ্যালো, কর্নেল লীলাদ্রি সরকার। আপনি কে বলছেন? আপনার লেটার বক্সে একটা জরুরি চিঠি আছে। হ্যালো হ্যালো হ্যালো, যা, লাইন কেটে গেল। লোকটার কণ্ঠস্বর কেমন ভারী এবং কর্কশ। তাছাড়া লেটার বক্সে চিঠি থাকার কথা টেলিফোনে বলা অদ্ভুত। কর্নেল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। আমি বললাম, মনে হলো ডিস্কোর কোনো লোক। কর্নেল কিছু বললেন না, শুধু হাঁক দিলেন। আগে ওই ষষ্ঠী, দেখ তো লেটার বক্সে কোনো চিঠি আছে কিনা। লোকটা যেই হোক কর্নেল, আপনার গলার স্বর ওর কাছে অপরিচিত। আমাকেই আপনি বলে ধরে নিল। এটা কিন্তু একটা পয়েন্ট। নিশ্চয়ই এটা ডিস্কোর কোনো বোকাশোকা ডামি। কর্নেল শুধু মাথা নাড়লেন, মুখে কিচ্ছু বললেন না।
একটু পরে ষষ্ঠী ফিরে এলো একটা খাম নিয়ে। এই যে চিঠি। কর্নেল খামটা টেবিল ল্যাম্প জেলে দেখে নিয়ে তারপর খুললেন। ভাঁজ করা ছোট্ট একটা চিঠি বের করে চোখ বুলিয়েই আমাকে দিলেন। দেখলাম ইংরেজিতে টাইপ করা চিঠি। ভদ্রলোকের চুক্তি ঠিক আছে, কিন্তু কোনো চুক্তি শূন্য হয় না, একটা ভিত্তি থাকা উচিত। তাই চন্দ্রিকা জ্যাঠামশাই রাঙাটুলির হরনাথ সিংহকে অপহরণ করেছি। কথা মতো সময়ে জিনিসটি আপনি যথাস্থানে আমার হাতে দিলেই তাকে ছেড়ে দেব। হাত পাতবেন না, তাহলে একটি প্রাণ যাবে। ডিস্কো, শয়তানটার কি স্পর্ধা আপনাকে এভাবে চিঠি লিখতে সাহস পেয়েছে? একটা কথা আমার মাথাতে কিছুতেই ঢুকছে না কর্নেল। ইন্দ্রজিৎবাবু ডিস্কোর হুমকিতে ভয় পেয়ে আপনার সাহায্য চেয়েছিলেন, অথচ ওকে ডিস্কো কিডন্যাপ করে 1 লাখ টাকা দিব্যি আদায় করলো, আর আপনি চুপচাপ থাকলেন। আবার শয়তানটা চন্দ্রিকার জ্যাঠামশাইকে। কর্নেল হাত তুলে আমাকে থামিয়ে দিলেন, ইশারায় বোঝালেন খামোখা উত্তেজিত হয়ে লাভ নেই, কফি জুড়িয়ে যাচ্ছে। অরিজিৎ এলো হয়তো, কিন্তু ডিসি অরিজিৎ লাহিড়ীর বদলে হন্তদন্ত হয়ে আবির্ভূত হলেন প্রাইভেট ডিটেকটিভ কে হালদার। হরনাথ বাবু কিডন্যাপড। ওনার ওয়াইফ আমারে ট্রাঙ্ক হলে খবর দিলেন। হরনাথ বাবু ওনারে আমার নেম কার্ড দিয়া কইছিলেন আমার কোনো বিপদ বাদলে জানাই। আমরাও এইমাত্র খবরটা পেলাম হালদার মশাই। রাত্রি 9:15 ট্রেনে রওনা দিমু। কর্নেল স্যার, জয়ন্তবাবু কাইন্ডলি ফলো মি। তারপর ঘড়ি দেখে হালদার মশাই শটান উঠে দাঁড়ালেন এবং জোরে বেরিয়ে গেলেন। কর্নেল আমার দিকে তাকালেন। বুঝলাম এবার আর হালদার মশাইকে ফলো করা ছাড়া কোনো উপায় নেই। আমরা রাঙাটুলি পৌঁছেছিলাম পরদিন বেলা 2টো নাগাদ। কর্নেলের হাবভাবে কোনো উদ্বেগ বা তাড়াহুড়ো ছিল না। স্টেশনটা মাঝারি ধরনের, অটোরিক্সো, সাইকেল রিক্সো, ঘোড়ার গাড়ি, এমনকি প্রাইভেট কারও ভাড়া পাওয়া যায়। আমরা ঘোড়ার গাড়ি ভাড়া করেছিলাম। অমরেন্দ্র সিংহ রায়ের বাড়ি শহরের শেষ প্রান্তে। রাস্তা থেকে বাড়িটা বেশ উঁচুতে, বাউন্ডারি ওয়ালে ঘেরা পুরনো আমলের দোতলা বিশাল বাড়ি, চারিদিকে গাছপালা জঙ্গল হয়ে আছে। নিরিবিলি শুনশান পরিবেশ। গেট থেকে বাড়িটাকে হানা বাড়ি দেখাচ্ছিল। এমন ভূতের পুরীতে ভূতেদের কালো বিড়াল সাজার দরকার কি? নিজ মূর্তিতেই তো দেখা দিতে পারে। ভূতের স্বভাব হালদার মশাইয়ের মতোই। ছদ্মবেশ না ধরলে পেশাগত যোগ্যতার প্রমাণ কিভাবে দেবে? তা ঠিক বলেছেন। আমার ধারণা এবার হালদার মশাইও তার পেশাগত যোগ্যতার প্রমাণ দিতে নিশ্চয়ই ছদ্মবেশে এসেছেন। কথাটা বলি চমকে উঠলাম। পাঁচিলের ওপর সত্যি একটা কালো বিড়াল গুটিসুটি হেঁটে চলেছে। সেই রক্তখেকো কালো বিড়ালটা নিশ্চয়ই। কর্নেল, সেই বিড়ালটা? হ্যাঁ, দেখেছি, কিন্তু গেটের ভেতর থেকে তালা আটকে বাড়ির লোকেরা দুপুরবেলা ভাত ঘুম দিচ্ছে নাকি? রায় সাহেবের ঘরের জানলা বন্ধ। সুনন্দার ঘরটা দেখা যায় না এখান থেকে। সত্যকামের ঘরের জানালা বন্ধ থাকা স্বাভাবিক, এখন সে অফিসে। কিন্তু বিচু, মাই গুডনেস, কালো বিড়ালটা বিচুর ঘরের জানালা গলে ঢুকে গেল। বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠেছিল। অমরেন্দ্রর মুখে রক্তখেকো কালো বিড়ালটার কথা শুনেছিলাম। দিন দুপুরে তারই গতিবিধি ভৌতিক রহস্যকে জমজমাট করে ফেলল দেখছি। না, চিচিং ফাঁক রহস্যের সঙ্গে এটার কোনো সম্পর্ক থাকতেই পারে না। বাড়িতে নির্ঘাত ভূতপ্রেত আছে। কর্নেলকে কথাটা বলবো ভাবছি, সেই সময় দেখলাম মধ্যবয়সী একটা রোগা পটকা লোক লাঠি উঁচিয়ে বেরিয়ে পড়ল। কালো বিড়ালটাকে দেখা যাচ্ছিল না বটে, কিন্তু বোঝা গেল লোকটা বীর বিক্রমে তর্জন গর্জন করে তাকেই তাড়া করেছে। একটু পরে সে ঘুরে দাঁড়ালো এবং আমাদের দেখতে পেয়ে দৌড়ে এলো। কি বেচু, দিন দুপুরে ভূত ঢুকেছিল ঘরে? আগে কর্তামশাই দিদিকে নিয়ে কিছুক্ষণ আগে বেরিয়েছেন, বলে গেছেন আপনি যে কোনো সময় এসে যাবেন, লক্ষ্য রাখিস। কিন্তু স্যার, এদিকে এক বিচ্ছিরি উৎপাত। কালো বিড়াল? হ্যাঁ স্যার, সবে এতক্ষণে খেয়ে দিয়ে উঠেছি। ব্যাটার ছেলে কোত্থেকে এসে লুকোচুরি খেলতে শুরু করেছে। রোজ যখন তখন এসে জ্বালাচ্ছে। কার বিড়াল কে জানে, তবে সাংঘাতিক বিড়াল স্যার, রক্ত খায়। প্রাঙ্গণ পেরিয়ে বেচু আমাদের হল ঘরে নিয়ে গিয়ে বসালো। গতবার এসে যে ঘরে ছিলেন সেই ঘরেই আপনাদের থাকবার ব্যবস্থা করা আছে। কিন্তু আমারও ভুল, দিদিমণিরও ভুল। চাবি দিদিমণির কাছে, এখানেই একটু জিরিয়ে নিন বরং।
আমি খাওয়া দাওয়ার জোগাড় করি, দেরি হবে না। সে সুইচ টিপে ফ্যান চালিয়ে দিল। আমরা ট্রেনেই খেয়ে নিয়েছি বেচু, তুমি বসো। রায় সাহেব ফেরা না পর্যন্ত গল্প করা যাক। কর্তামশাই হরনাথ বাবুর বাড়ি গেলেন। আপনি তো স্যার চেনেন হরনাথ বাবুকে। ওকে কাল থেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনছি মাঠের ফার্ম থেকে ডাকাতরা ফল নিয়ে গেছে। আজকাল রাঙাটুলিতে ডাকাতদেরই রাজত্ব স্যার। কালো বেড়ালটার গল্প শোনা যাক বেচু। বেড়ালটা নাকি রাত্রিবেলা এসে এই ঘরে রক্ত খাচ্ছিল। এই ঘরে রক্ত এলো কোথা থেকে? ওই যে ওইখানে একটুখানি রক্ত পড়েছিল। কিসের রক্ত, কি করে ওখানে এলো, আর কালো বিড়ালটাই বা কোত্থেকে এসে সেই রক্ত চাটছিল, কিছুই বোঝা যায় না। তবে স্যার কিছুদিন থেকে বাড়িতে ভূতুরে উৎপাত হচ্ছে, তাও ঠিক। সেই জন্যই দিদিমণি কর্তামশাইকে কলকাতা যেতে বলেছিল। আপনি গতবার এসে উড়ো চিঠি লিখে ভয় দেখানোর জন্য যোগেনবাবুকে হাতে না হাতে ধরে ফেলেছিলেন। এবার কিন্তু উড়ো চিঠি নয় স্যার, রাত বিরেতে নানা রকম শব্দ, তারপর আবার ওই বেড়ালটা। এবার স্যার ভূত প্রেতের কাণ্ড। রোজ রাতে কি ভূত প্রেতে জ্বালাচ্ছে? গত রাতে জ্বালিয়েছিল? কদিন থেকে একটু কমেছে, তবে উৎপাত একেবারে বন্ধ হয়নি। কিন্তু ওই কালো বিড়ালটার সাহস খুব বেড়ে গেছে। অবাক লাগে স্যার, চোখের পলকে নিপাত্তা হয়ে যায় ব্যাটার ছেলে। কিন্তু তোমাদের অ্যালসেশিয়ান কুকুরটা কি করে? তাকে তো দেখতে পাচ্ছি না। কুকুরটা গতকাল মারা গেছে স্যার। সে কি, কিভাবে মারা গেল? ভেতর ভেতর অনেক দিন থেকে অসুখে ভুগছিল, আমরা বুঝতেই পারিনি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল কদিন থেকে। তারপর কাল রাত্রিরে কখন মারা পড়েছে লক্ষ্য করা হয়নি। বাড়ির পেছন দিকে মরে পড়েছিল। ভোরবেলা উপর থেকে দিদিমণি দেখতে পেয়েছিলেন। কর্তামশাইয়ের আদরের কুকুর, উনি তো কেঁদে কেটে অস্থির একেবারে। এদিকে ওর বন্ধু হরনাথবাবু নিপাত্তা। কর্তামশাই পাগল হতে বাকি শুধু, সেই জন্য দিদিমণি ওর সঙ্গ ছাড়ছে না। এই ভুল হয়ে গেছে, কর্তামশাই আপনার জন্য কফি এনে রেখেছেন। আপনি কফি খেতে ভালোবাসেন তো? আগে কফি করে আনি। সে পাশের ঘরে গিয়ে ঢুকল। হলঘরের ভেতরটা লক্ষ্য করছিলাম এতক্ষণ। সেকেলে আসবাবে সাজানো, সবখানেই অযত্নের ছাপ স্পষ্ট। বর্গার খাঁজ বেয়ে একটা টিকটিকি আরশোলাকে তাড়া করেছে। ছবির পাশেই সিঁড়ি উঠে গেছে দোতলায়। সেই সিঁড়ি এবং দেওয়ালের মাঝামাঝি জায়গায় ছাদ থেকে ছেঁড়া বিদ্যুতের একটা কালো তার ঝুলছে। লক্ষ্য করলাম তারটা নেমেছে বর্গার খাঁজ থেকে, অথচ আলো পাখার ওয়্যারিং দেওয়ালের শীর্ষে আলাদা করে সাঁটা আছে। কালো তারটার দিকে তাকিয়ে ভাবছি ওটা কিসের জন্য টাঙানো হয়েছিল। এমন সময় কর্নেল বললেন, ভূতের কারবার জয়ন্ত। হ্যাঁ, ওই ভূত? তুমি যাকে মন দিয়ে দেখছো। ছেঁড়া কালো তারটা কি ভূতেরই ছদ্মবেশ? সম্ভবত। ভূতেরা বহুরূপী, ইচ্ছে করলেই যে কোনো রূপ ধরতে পারে। বিশেষ করে কালো রং ভূতেদের খুব পছন্দ, কারণ তারা অন্ধকারের প্রাণী। বাড়িতে মানুষ বাস করে বলে তো মনে হয় না। এত অযত্নের ছাপ কেন? আগের বার এসে সব কিছু ঝকঝকে পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো দেখেছিলাম, এবার দেখছি অন্য রকম। এর কারণ হয়তো ভূত, তার মানে রায় সাহেবের বাড়িকে ভূতে ধরেছে। বেচু ট্রেতে কফির পেয়ালা সাজিয়ে ঘরে ঢুকছিল। যা বলেছেন স্যার, কতবার কর্তামশাইকে বলেছি ওঝা ডেকে এর বিহিত করুন, কিংবা বামুন ডেকে শান্তি সস্তায়নের ব্যবস্থা করুন। কর্তামশাই কান করছে না। নিচের ওই কোণার ঘরটাতে একা থাকি, ওরা তো ওপর তলায় থাকেন। সারা রাত ঘুমোতে পারিনি, আর কিছুদিন দেখেই আমি কেটে পড়ব স্যার। আমি ভূতের মন্ত্র জানি, দেখো না, আজ রাতেই ভূত জব্দ করে ফেলবো। কিন্তু আগে কালো বিড়ালটাকে জব্দ করা দরকার স্যার। করব করব, তুমি ততক্ষণ এক কাজ করো, এখনই হরনাথ বাবুর বাড়ি গিয়ে তোমার কর্তামশাইকে খবর দাও। আমাকে একবার বেরুতে হবে, রায় সাহেবের সঙ্গে দেখা না করে বেরুতে পারছি না। গেটের দিকে একটু নজর রাখবেন স্যার, আমি খবর দিয়ে আসি। সে চলে গেল হন্তদন্ত হয়ে। গেটের দিকে নজর তুমি রাখো জয়ন্ত, কাউকে আসতে দেখলে আমাকে ডাকবে। আপনি কোথায় যাচ্ছেন? ওপরে গিয়ে বাইনকুলারে বাড়ির চারপাশটা একবার দেখে নি। কর্নেল সিঁড়ি বেয়ে ওপরে উধাও হয়ে গেলেন। আমার কেমন অস্বস্তি হচ্ছিল। রক্তখেকো কালো বিড়ালটা এসে যদি ঝাঁপিয়ে পড়ে আমার উপরে।
কতক্ষণ পরে কর্নেল নেমে এলেন। কালো বিড়ালটাকে দেখতে পেলেন নাকি? না, তবে দুটো ভূত আমি পকেটে পুড়ে এনেছি। হ্যাঁ, তার মানে? মন্ত্রপুত রুমালের ভেতর দুটো ভূত জব্দ হয়ে চুপ করে আছে। বলেই কফির পেয়ালা তুলে নিলেন। হেয়ালি না করে বলবেন কি? চুপ চুপ চুপ, ওই দেখো, কালো বিড়ালটা আবার পাঁচিলে উঠেছে। জানলা দিয়ে দেখা যাচ্ছিল পাঁচিলের ওপর ঝুঁকে পড়া গাছের ডালপালার ফাঁক দিয়ে কালো বিড়ালটা আবার গুটিসুটি হেঁটে আসছে। আমি উঠতে যাচ্ছিলাম, কর্নেল আমাকে টেনে বসিয়ে দিলেন। ওর লক্ষ্য হলো কিচেন, অবশ্য বিড়াল মাত্রেরই লক্ষ্য হলো কিচেন। তুমি চুপচাপ বসে থাকো, দেখা যাক ও কি করে। কিছুক্ষণ পরেই পাশের কোনো ঘরে থালা বাসন পড়ার ঝনঝন শব্দ হলো। কর্নেল উঠে গিয়ে একটা ঘরের পর্দা তুললেন। ওই ঘর থেকেই বেচুকে কফি আনতে দেখেছিলেন। কর্নেলকে বলতে শুনলাম, না না, ভয় করো না, কি খুঁজছো বুঝতে পেরেছি, 1 মিনিট। উনি ঘরে ঢুকে গেলে ব্যাপারটা দেখার জন্য উঠে পড়লাম। পর্দা তুলে দেখি কর্নেল ফ্রিজ খুলে একটা ছোট্ট বোতল বের করছেন। বেড়ালটা জানলার গড়াদের ফাঁকে বসে জলজলে চোখে তাকিয়ে আছে। কর্নেল বোতলের ছিপি খুলে ডাইনিং টেবিলের উপর কিছু ঢালছিলেন। কি খেতে দিচ্ছেন ওকে? টমেটো সস। চলো, শ্রীমান কালো ভূত খাওয়া দাওয়া করুক, সামনে থাকলে লজ্জা পাবে। হলঘরে ফিরে এসে সোফায় বসে বললাম, বিড়াল টমেটো সস খায় কুসমিনকালে শুনিনি বাবা। তাছাড়া আপনি কেমন করে জানলেন ও টমেটো সস খুঁজছে? ডাইনিং টেবিলের ইঁটো থালায় টমেটো সসের চিহ্ন দেখলাম। চাটতে গিয়েই থালাটা নিচে পড়েছে, আবার থাবায় থালাটা আঁকড়ে ধরে চাটতে যাচ্ছে। সেই সময় আমি গিয়ে পড়েছি। দেখা মাত্র বুঝলাম টমেটো সস ওর প্রিয়। মাই গুডনেস, তাহলে সেই রাত্রে এই কার্পেটের ওপরে টমেটো সসই খাচ্ছিল। রাত্রিবেলা দেখলে রক্ত চাটছে বলে ভুল হতেই পারে, তাতে বিড়ালটার রং কালো, এবং সে রাত্রে একটু আগেই ভূতের উৎপাত যখন শোনা গেছে। তাহলে কার্পেট ধুয়ে পরিষ্কার করার সময় বেচুর সেটা টের পাওয়া উচিত ছিল। ছিল বই কি, কিন্তু বেচু তো এখনো বলছে সেটা রক্ত। ভূত ওকে বলতে বাধ্য করেছে। বেচুকে ভূতের চেলা বলতেও পারো। কে ভূত? যে রাত বিরেতে ভয় দেখায় রায় সাহেবকে। কেন ভয় দেখায়? ডিস্কোর হুকুমে? হ্যাঁ, ডিস্কো। ডিস্কোর লোক কলকাতায় যেমন, রাঙাটুলিতেও তেমন আছে। ভুলে যাচ্ছ কেন হালদার মশাইয়ের কথা? তাকে ডিস্কোর লোকেরাই বেঁধে বলি দিতে যাচ্ছিল না? এ বাড়িতে ডিস্কোর লোক আছে তাহলে, যাকে আপনি ভূত বলছেন। কিন্তু কে সে? আর ওসব কথা নয়, ওই দেখো রায় সাহেব এসে পড়েছেন। অমরেন্দ্র ও সুনন্দা এলেন। কর্নেল তাদের সঙ্গে কুশল বিনিময় করলেন। ওদিকে তো এক সর্বনাশ। হরনাথকে কাল সকাল থেকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। ওর বউ কাল সন্ধ্যায় হরনাথের লেখা চিঠি পেয়েছে। চিঠিটা কি বলবো, বোকা মেয়ে। ভোরে কি এক প্রাইভেট ডিটেকটিভ এসেছে কলকাতা থেকে, তাকে দিয়েছে বলল। বুঝুন অবস্থা। কি লেখা ছিল চিঠিতে? সুনন্দা কর্নেলের পাশ কাটিয়ে হলঘরে ঢুকে সোফার দিকের একটা ঘরের দরজার তালা খুলতে লাগলেন। হরনাথের বউ বরাবরই বোকা, বোকার ছিঁচ কাঁদুনে। যেটুকু বুঝলাম তাতে মনে হলো হরনাথ লিখেছে, তার জন্য চিন্তার কারণ নেই, আজ রাত্রেই বাড়ি ফিরবে। তবে ওর ফার্মের একটা গাছের ডগায় নাকি মস্ত বড় একটা পরগাছা আছে। সেটা ডাল থেকে উপড়ে থলে ভরে সন্ধ্যের পর ভবানী মন্দিরে রেখে আসতে হবে। আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। সুনন্দা ঘর খুলে দিয়ে ওপরে চলে গেলেন। আমরা ঘরে বসলাম। হরনাথ লিখেছে ওকে কেউ আটকে রেখেছে, বুঝলেন? আর সেটাই তো আমাকে অবাক করে দিচ্ছে। ওকে আটকে কে রাখবে? একটা পরগাছা কেনই বা ভবানী মন্দিরে পৌঁছে দিতে হবে বলুন তো? পুলিশে খবর দিলে নাকি ওর বাড়ি ফেরা হবে না, এই সব কথা লিখেছে। আমার কিন্তু খুব রাগ হলো শুনে। আমার সঙ্গে কনসাল্ট করা উচিত ছিল। কাল বিকেলে খবর নিতে গিয়েছিলাম, হরনাথ তখনও ফেরেনি শুনে বলে এসেছিলাম সন্ধ্যের পর খোঁজ না পেলে খবর দিও। দেয়নি, আজ সকালেও দেয়নি। দুপুরে হরনাথের ফার্মের মদনবাবুর সঙ্গে দেখা হলো রাস্তায়। জিজ্ঞেস করলে বলল বাবু এখনো বাড়ি ফেরেনি। তাই সুনন্দাকে সঙ্গে নিয়ে বেরোলাম।
গিয়েই তো এইসব কথা শুনে আমি তো একেবারে অবাক। বেচুকে কোথায় পাঠালেন? কোথাও পাঠায়নি, আমরা রিক্সা এলাম, ও হেঁটে আসছে। বুঝলেন, বরগাছার ব্যাপারটা না বেশ সন্দেহজনক। আপনার মনে আছে অনাথ বন্ধুর কথা, সেই যে পাগলা প্রফেসর? হ্যাঁ, অনাথ বন্ধু রায়, ওর মেয়ে মৃদুলার সঙ্গে ইন্দ্রজিৎ ব্যানার্জির বিয়ে হয়েছে না? হ্যাঁ, ধানবাদের ছেলে, বটুকের 1 নম্বর চেলা ছিল। তাহলে বুঝুন কি জিনিস। আজকাল পলিটিক্স ছেড়ে নাটক করছে। তো যা বলছিলাম, অনাথ বন্ধুর কিন্তু ওই বরগাছের ওপর খুব লোভ আছে দেখেছি। এসব পাগলার কাণ্ড কারখানা, হরনাথের ফার্মে কোনো পরগাছা দেখে তারই লোভে ওকে আটকে রাখেনি তো। এখন যে কোথায় আছে জানি না। রাঙাটুলির বাড়িটাতে মৃদুলার মেসোমশাই আর মাসি থাকেন। নবাদেও নাকি একটা বাড়ি আছে। অমরেন্দ্র সন্দিগ্ধভাবে বললেন, আমার কিন্তু মনে হচ্ছে এসব অনাথ বন্ধুরই কীর্তি। আরে বুঝলেন না, সায়েন্টিস্ট লোক, হয়তো সায়েন্সের কোনো গবেষণার জন্য ভালো পরগাছা দরকার, আর ওটাই দরকার। এমনও তো হতে পারে হরনাথের কাছে চেয়েছিল, হরনাথ দেয়নি, তাই ওকে কৌশলে কোথাও আটকে রেখেছে। একটা কথা, হরনাথ বাবু তো আপনার ঘনিষ্ঠ বন্ধু। সম্প্রতি হরনাথ কি কোনো জিনিস আপনাকে রাখতে দিয়েছিলেন? হ্যাঁ, ও জিনিস, হ্যাঁ, মানে একটা ভিডিও ক্যাসেট। ওই যেসব ক্যাসেটে বিলিতি অশ্লীল ছবি হয়, ওই ক্যাসেট। ব্লু ফিল্মের ক্যাসেট? তাই বলেছিল হরনাথ। ওর বাড়িতে ভিসিপি টিভি সব আছে। বউ বুড়ি হলে কি হবে, হরনাথের আবার একটু আধটু বলছিলাম না সন্তানাদি নেই, তাই বউ ওইসব দেখে সময় কাটায়। তো হরনাথ বলেছিল ভুল করে এই অশ্লীল ক্যাসেটটা কিনে ফেলেছে। পুলিশ নাকি এইসব ক্যাসেট দেখলেই অ্যারেস্ট করবে। আমার বাড়িতে টিভি আছে, শতুর ঘরেই থাকে। আমার ওসব দেখতে একেবারেই ভালো লাগে না। তবে না, ভিসিপি নেই। সতু মানে সত্যকাম বলছিল শিগগির একটা কিনবে। যাই হোক, হরনাথ প্যাকেটে ভরে চুপি চুপি আমাকে দিয়েছিল গত মাসের শেষের দিকে। এখন সেটা আছে? আগে না, আজ শুক্রবার তো, গত শুক্রবার সন্ধ্যায় হরনাথ এসে ফেরত নিয়ে গেল। বলল খদ্দের পেয়েছে, ওকেই বেচে দেবে। বাইরে বেচুর সাড়া পাওয়া গেল। অমরেন্দ্র তাকে ওষুধের দোকানে পাঠালেন। তারপর বললেন, আপনি আসছেন শোনাই হয়তো ভূত বাবাজি পালিয়েছে। কদিন থেকে আর কোনো সাড়া শব্দ পাচ্ছি না, বুঝলেন। হ্যাঁ, কালো বেড়ালটাকে মাঝে মাঝে অবশ্য দেখতে পাই, তবে আমার ধারণা ওটা বেড়ালই বটে। বলে অমরেন্দ্র আবার গম্ভীর হলেন। সেই কাগজটার রহস্য উদ্ধার করতে পারলেন? রহস্যের ঘাঁটি তো এখানে, দেখা যাক। আপনি আপনার শ্যালকের ছেলে রথিনবাবুর স্ত্রীকে চিনতেন? হ্যাঁ, খারাপ মেয়ে। হরনাথের দোষ ছিল না। হরনাথ এতটুকু থেকে লেখাপড়া শিখিয়ে বড় করেছিল, কিন্তু খারাপকে ভালো করে কার সাধ্য। রতিনকে নিয়ে ভেগে গেল। আর বটুকও তেমনি, পলিটিক্সে ওকে খেয়েছিল। রতিনকে কলকাতায় ব্যবসা করতে টাকা জোগাতো, কিন্তু খবর নিত না ছেলে সত্যি ব্যবসা করছে না ফুর্তি মেরে টাকা ওড়াচ্ছে। শেষে ওই হারামজাদি মেয়েটাই রতিনকে লোক দিয়ে মার্ডার করিয়েছিল। বটুক এমন পাপিষ্ট যে খবর শুনেও চুপ করে বসে রইল। সাধে কি আমি ওকে ঘেন্না করতাম? ছে 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 ছে। চন্দ্রিকাকে রাঙাটুলিতে শেষ কবে দেখেছেন? চন্দ্রিকা? আপনি চন্দ্রিকাকে চিনতেন নাকি? এই একটু আধটু। পরশু হরনাথ এসেছিল, বলছিল চন্দ্রিকা নাকি মার্ডার হয়েছে। তাও হতোই, জীবন নিয়ে জুয়ো খেলা, তাও আবার মেয়ে হয়ে। এসব পাপের শাস্তি তো পাবেই, কি বলেন? চন্দ্রিকা হরনাথ বাবুর কাছে সম্প্রতি এসেছিল কিনা জানেন? মাসখানেক আগে রাত্রে এসে রাত্রেই কলকাতা চলে গিয়েছিল। হরনাথ বলেছিল
বাবা মায়ের জিনিসপত্র নিতে এসেছিল চন্দ্রিকা। এক চক্কর ঘুরে আসি কেমন? নিচের রাস্তায় পৌঁছে কর্নেল বললেন, তাহলে চিচিং ফাঁক রহস্য ফাঁস হলো। কই ফাঁস হলো? ব্লু ফিল্মের ক্যাসেট। তার মানে? ব্রিটিশ আর্মির গুপ্তধনের নকশা ওটার মধ্যেই আছে। ওটা ক্যাসেট নয়, কোনো শক্ত ধাতু দিয়ে তৈরি একই গড়নের আধার। কি সর্বনাশ! সর্বনাশের মুখে দাঁড়িয়ে যাওয়া ঠিক নয় ডার্লিং। চটপট হাঁটো, চটপট হাঁটো। বেলা পড়ে এসেছে, রোদের রং ঝিম ধরা। এখনই গাছপালা আর উঁচু নিচু টিলার মাথায় আবছা কুয়াশা ঘনিয়ে এসেছে। কিছুটা পথ, দুধারে ঘন জঙ্গল। তারপর বাঁদিকে সামান্য দূরে কয়েকটা একতলা ঘর এবং কাঁটা তারের বেড়া দেওয়া ফসলের ক্ষেত দেখা গেল। বেড়াটা রাস্তার সমালে এগিয়ে গেছে। আরও কিছুটা যাওয়ার পর একটা ছোট্ট নদী দেখতে পেলাম। রাস্তাটা বাঁক নিয়ে কাঠের পোল পেরিয়ে গেছে। কাঠের পোলে দাঁড়িয়ে কর্নেল বাইনোকুলারে ফার্মটা দেখতে থাকলেন। কোথাও জনমানুষ নেই, ফার্মের জমিতেও কোনো লোক নেই। থাকলেও খালি চোখে দেখতে পাচ্ছিলাম না। বাইনোকুলার নামিয়ে কর্নেল বললেন, হালদার মশাই শেষ রক্ষা করতে পারেন কিনা দেখা যাক। হালদার মশাই? কোথায়? কই? আমরা নদীর ধারে নেমে ঝোপঝাড়ের আড়ালে হাঁটতে থাকলাম। কর্নেল মাঝে মাঝে বাইনোকুলারে চারিদিক দেখে নিচ্ছিলেন। কিছু দূর চলার পর ফার্মের কাঁটা তারের বেড়া দেখা গেল। তারপর লোহার গলার দেওয়া ছোট একটা গেট চোখে পড়ল। কর্নেল ইশারায় আমাকে গুঁড়ি মেরে বসতে বললেন, নিজেও বসলেন। কি দেখছেন কর্নেল? হালদার মশাইকে দেখা যাচ্ছে? ফার্ম হাউসের বারান্দায় বসে চা খাচ্ছেন। আর ওই ভদ্রমহিলা? অরনাথবাবু স্ত্রী ছাড়া আর কে হতে পারেন? দেখি বাইনোকুলারটা দিন তো একবার। কর্নেল বাইনোকুলার দিলেন না। ইশারায় বোঝালেন ডিসকোর চেলাদের চোখে পড়ে যাওয়ার ভয় আছে। তিনি পিঠের কিটব্যাগ নামিয়ে একগোছা চাবি বের করলেন। গেটের তালা খোলার চেষ্টা করলেন, কিন্তু না, হলো না। অগত্যা কিটব্যাগ থেকে একটা সাঁড়াশির মতো যন্ত্র বের করে কাঁটা তার কেটে ফেললেন। আমরা দুমড়ানো তারের ফাঁক দিয়ে ভিতরে ঢুকলাম। এই বিশ্রী অ্যাডভেঞ্চার না করে সোজা ফার্ম হাউসের বড় গেট দিয়ে ঢুকলে কি ক্ষতি হতো বলুন তো? কর্নেল মুখে আঙুল দিয়ে চুপ করতে বলে ইশারায় জানালেন ডিসকোর লোকেরা ওখানেই নজর রেখেছে। আলো দ্রুত কমে যাচ্ছে। প্রতি মুহূর্তে সাপের ভয়ে আমি চমকে উঠছি। এদিকটায় পাথর পড়ে আছে জায়গায় জায়গায়। পাথরের ফাঁকে ঝোপ গজিয়েছে। ক্রমশ একটা দুটো করে গাছ দেখা গেল। তারপর ঘন গাছের জঙ্গল। হালদার মশাই ফার্মের এই জঙ্গলটার কথাই বলেছিলেন। অবশেষে কর্নেল থামলেন। তার হাবভাবে বোঝা গেল হালদার মশাই কাছাকাছি কোথাও আছেন। উনি কি কারোর সঙ্গে কথা বলছেন? ফার্মের লোকেদের মধ্যে ডিসকোর চর আছে, তাতে কোনো সন্দেহ নেই। না থাকলে ডিসকো মুক্তিপণ হিসেবে পরগাছা দাবি করত না। সে জেনে ফেলেছে কোথায় জিনিসটা লুকোনো আছে। কর্নেল উঠে দাঁড়ালেন। গাছের গুঁড়ির আড়ালে সাবধানে পা ফেলে এগিয়ে গেলেন। আমিও ওর পিছু নিলাম। ভাইটি দেখবেন যেন পাও হড়কাইয়া না যায়। ওঠেন, টাইম নষ্ট করবেন না। কর্নেল চমকে উঠলেন। হালদার মশাই নিজে মুয়ে উঠছেন না। লোকটা যদি ডিসকোর চর হয় তাহলে তো কেলেঙ্কারি। ডগায় ওঠেন, এক কেড়ে পিকে কাটারি দিয়া গোড়ায় কোপ মারবেন, নিচে ফেলাইবেন। হেভি পরগাছা। শব্দ শুনে মনে হচ্ছে সামনেই কোথাও। জিনিসটা ছিটকে পড়ে গেলে তো খুঁজে পাওয়া কঠিন হবে। করছেন কি হালদার মশাই? এসো তো দেখি। যা, আটকায়া গেল যে ভাইটি। এক কাম করেন, সিঁড়ি থাক, ডালে পাও দিয়া আমি আলো দেখাইতেছি। আমরা কয়েক পা এগোতেই টর্চের আলো জ্বলে উঠল। দেখলাম উঁচু ডালে আটকে পড়া প্রকাণ্ড একটা ফুলন্ত অর্কিডের ঝাড়। হাফ প্যান্ট গেঞ্জি পরা একটা লোক কাটারি হাতে মই থেকে ডালে পা রাখার চেষ্টা করছে। অনেক কসরত করে সে পা রাখল। টর্চ জেলে লম্বা পায়ে হালদার মশাই সেদিকে এগিয়ে গেলেন। গাছ থেকে লোকটা প্রায় চেঁচামেচি জুড়ে দিল, আলো দেখান, আলো দেখান, নামবো কি করে? হালদার মশাই আলো ফেললেন গাছের ডগায়। তার এক হাতে টর্চ, অন্য হাতে অর্কিডের প্রকাণ্ড ঝাড়টা উল্টো হয়ে ঝুলছিল। সেটা তিনি একটা বস্তায় ভরলেন। যা, আটকাইয়া গেল যে ভাইটি। এক কাম করেন, সিঁড়ি থাক, ডালে পাও দিয়া আমি আলো দেখাইতেছি। লোকটা মই নামিয়ে চলে গেল।
হালদার মশাইও টর্চের আলো জেলে জঙ্গলের ভিতর উধাও হয়ে গেলেন। হালদার মশাই বুদ্ধিমান। ও টর্চের আলোয় দেখলাম গাছটার গায়ে একটা স্বস্তিকা চিহ্ন খোদাই করা আছে। কাজেই সঠিক গাছ এবং সঠিক অর্কিড। কর্নেল সাবধানে পায়ের কাছে টর্চ ফেলে এগিয়ে গেলেন সেই গাছটার দিকে। তারপর যেখানে অর্কিডটা পড়েছিল সেখানে আলো ফেললেন। ছিঁড়ে ছুঁড়ে যাওয়া কিছু ফুল আর পাতা পড়ে আছে, আর তো কিছু দেখছি না। কর্নেল মাটির ওপর আলো ফেলে ডান দিকে এগিয়ে গেলেন। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। কর্নেল এদিকে ওদিকে আলো ফেলতে ফেলতে এক জায়গায় থমকে দাঁড়ালেন। কি হলো? আমি তো শুধু অর্কিড পড়ার শব্দ শুনেছি। আপনি অন্য কোনো শব্দ পেলেন নাকি? কর্নেল সামনে ঝুঁকে কি একটা কুড়িয়ে নিলেন। পাওয়া গেল, কিন্তু এবার হালদার মশাই বিপদের মুখে পড়লেন। হরনাথ বাবুর অবস্থাও অনিশ্চিত হয়ে উঠবে। জয়ন্ত, কুইক! জঙ্গল থেকে বেরিয়ে গিয়ে দেখলাম দিনের আলো তখনও একেবারে ফুরিয়ে যায়নি, তবে ফার্মের মাঠে আলো জুকজুক করছে কাছে ও দূরে। যেখানে বড় বড় পাথর পড়ে থাকতে দেখেছিলাম সেখানে পৌঁছে কর্নেল হাঁটু দুমড়ে বসলেন। আমিও বসে পড়লাম। কর্নেলের হাতে ফিকে হলুদ রঙের একটা মোড়ক, ভিডিও ক্যাসেটের সাইজ মোড়কটার একদিকে টেপ সাঁটা। কর্নেল টেপ ছিঁড়ে মোড়কটা খুললেন। কালো রঙের চৌকো একটা জিনিস বেরোলো, ওটার একদিকে গোল চাকতি বসানো। কর্নেল প্যাকেটের ভেতর পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলেন। দেখা মাত্র চিনতে পারলাম এই চিরকুটটাই চন্দ্রিকার পার্সে লুকোনো ছিল। কর্নেল চিরকুটটা দেখে নিয়ে গোল চাকতিটা ঘোরাতে থাকলেন। আমি আর চুপ করে থাকতে পারলাম না। বললাম, তালা খোলার কোড নাম্বার, তাই না? মাথা নেড়ে হ্যাঁ বললেন কর্নেল। তারপর ব্যাপারটা বোঝালেন। T.L2.R3.L1.R4। ব্যাপারটা সোজা। কর্নেল শেষবার চাকতিটা ঘোরানোর পর ওপরের ডালাটা খুলতে গেল। ভেতরে আবার একটা প্যাকেট দেখতে পেলাম। কর্নেল সেটা তুলে জ্যাকেটের ভেতর পকেটে চালান করে ডালা বন্ধ করে দিলেন। ফুট করে শব্দ হলো। টি হলো টার্ন অর্থাৎ ঘোরাও, এল হলো লেফট এবং আর হলো রাইট। তার মানে প্রথমে চাকতিটা বাঁদিকে 2 নম্বর পর্যন্ত ঘোরাও, তারপর ডান দিকে ফের ঘোরাও 3 নম্বর পর্যন্ত, আবার বাঁদিকে 1 নাম্বার পর্যন্ত ঘুরিয়ে ডান দিকে 4 নাম্বার পর্যন্ত ঘোরালেই তালা খুলে যাবে। মন্দিরে পৌঁছবার আগেই হালদার মশাইকে ধরতে হবে। নদীর ধারের ছোট গেটটা এবার ভেজানো দেখতে পেলাম। বোঝা গেল হালদার মশাই চাবি নিয়ে এসেছেন ফার্ম হাউস থেকে। গেট দিয়ে বেরিয়ে কর্নেল হালদার মশাইকে খুঁজছিলেন। একটু পরেই ব্রিজের ওধারে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাকে। কোনো মতলব ভাবছেন সম্ভবত। আমরা নদীর ধারে ধারে ঝোপ জঙ্গলের আড়ালে অন্তদন্ত এগিয়ে কাঠের ব্রিজে পৌঁছালাম। ব্রিজের ওপারে একটা প্রকাণ্ড পাথরের কাছে হালদার মশাইয়ের ছায়ামূর্তি দেখা যাচ্ছিল। কাছাকাছি গিয়ে কর্নেল চাপা স্বরে বললেন, হালদার মশাই। আইয়া পড়ছেন, ভেরি গুড। পরগাছার ভেতর এই জিনিসটা ঢুকিয়ে নিয়ে যান। কর্নেল সেই চৌকো কৌটোটা ওর হাতের পরগাছার ভিতর ঢুকিয়ে দিলেন। তারপর কিটব্যাগ থেকে নাইলনের দড়ি বের করে বেঁধে ফেললেন ওটা। হালদার মশাই হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর তাড়াতাড়ি ভবানী মন্দিরে গিয়ে পরগাছাটা রেখে তিনি আস্তে আস্তে বললেন, বাট হোয়াট ইজ দ্যাট থিং কর্নেল স্যার? টাইম বোমা। হ্যাঁ, খাইছে। কুইক, রেখেই চলে আসবেন। পথে বার্স করবে না তো? হালদার মশাই আবছা আঁধারে গাছপালার ভিতর দিয়ে উধাও হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে বললাম, গুপ্তধনের নকশাটা দিলেন না, কিন্তু রাত 10টায় চিচিং ফাঁক অর্থাৎ ওই কোড নাম্বারটা ডিস্কোকে দেবেন। আমার মনে হয় না ডিস্কো এতটা বোকা যে কোড নাম্বারের সাহায্যে কৌটো খুললেই যখন দেখবে কিছু নেই তখন খেপে গিয়ে হরনাথবাবুকে নির্ঘাত খুন করে ফেলবে। কর্নেল কোনো জবাব দিলেন না, শুধু বললেন যে রায় সাহেবকে বলতে চুরুট ফুরিয়ে গেছে, বাজারে আনতে গেছি। উনি হনহন করে এগিয়ে গেলেন। গেটে উঠে দেখলাম বাড়ির চারদিকে আলো জ্বলছে। বারান্দার চেয়ারে একা বসে আছেন রায় সাহেব। আমি সাড়া দেবার আগেই দেখতে পেয়ে হাঁকলেন, বেচু, 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 তালা খুলে দে। গেটটা সবসময় তালা বন্ধ থাকে দেখছি।
বাড়ির চারিদিকে আলোর ব্যবস্থা করার কারণ সম্ভবত ভৌতিক উৎপাত, বুঝলেন? কিন্তু কর্নেল যে বললেন ভূত দুটোকে পকেটস্থ করেছেন, তার মানে কি? বেচু তালা খুলে দিল। কর্নেল সাহেব কোথায় গেলেন? ওই চুরুট কিনতে গেছে। হ্যাঁ, আমাকে বললেই তো এনে দিতাম। কর্নেল সাহেবের চুরুট তুই আনতিস? চিনি শুনে কি চুরুট খান? খালি সপ্তাহে ফোঁপর দালালি, হচ্ছে হয় না একেবারে। যা, জয়ন্তবাবুর জন্য খাবার নিয়ে আয়, খিদে পেয়েছে ওর। যা। না না, খিদে পাইনি, আপনাকে ব্যস্ত হতে হবে না। তা আপনারা কতদূর ঘুরলেন? ওই নদীর ব্রিজ অবধি। কর্নেলের বাতিক তো আপনি জানেন, এতক্ষণ পাখি প্রজাপতির পিছনে ছুটোছুটি করে বেড়ালেন। তারপর হঠাৎ খেয়াল হলো চুরুট ফুরিয়ে গেছে। বেচু দাঁড়িয়ে গাল চুল করছিল। অমরেন্দ্র আবার ধমক দিলেন। কে রে, দাঁড়িয়ে থাকবি না এদের জন্য চা কফি কিছু আনবি? চা খাবেন না কফি খাবেন স্যার? বরং কড়া করে এক কাপ চা আনো। হ্যাঁ, বাইরে বেরিয়ে এসে কড়া চা আমারও খুব পছন্দ। কর্নেল সাহেব কেন যে শুধু কফি খেতে ভালোবাসেন বুঝি না বাবু। ওর মতে কফি নাকি নার্ভকে চাঙ্গা করে। কে জানে, যার যাতে অভিরুচি। তা কর্নেল সাহেব হরনাথের ফার্মে যাননি? না তো। আর ভবানী মন্দিরে? না, উনি বলছিলেন প্রাইভেট ডিটেকটিভ যখন এসে গেছে তিনি হরনাথবাবুকে উদ্ধার করে ফেলবেন। হরনাথ সেদিন কলকাতার এক ভদ্রলোককে আমার বাড়িতে এনেছিল। লম্বা গড়ন, পেল্লায় গোঁপ আছে, ইস্ট বেঙ্গলের লোক। আমার এখন সন্দেহ হচ্ছে তিনি কি ডিটেকটিভ। কিন্তু হরনাথ কেন ডিটেকটিভ ভাড়া করবে তাও তো বুঝি না বাপু। কোনো বিপদ আঁচ করেছিল নাকি? অথচ আমাকে কিছু বলল না। আশ্চর্য। আপনার অ্যালসেশিয়ানটা মারা গেছে শুনলাম, বেচু বলছিল। হ্যাঁ, ভুলটা আমারই। কিছুদিন থেকে কেমন ঝিম মেরে বসে থাকতো। রাত্রে অত অদ্ভুত কাণ্ড হতো কিন্তু সাড়াই দিত না। তখনও বুঝিনি জনে অসুস্থ। আসলে ওর দিকে ইদানিং তত লক্ষ্য ছিল না। ভুতুড়ে কাণ্ড কারখানা নিয়েই মাথা ঘামাতাম। অমরেন্দ্র এবার তার প্রিয় কুকুরের জীবনী এবং তার পরিবারের ইতিহাস শোনাতে শুরু করলেন। শেষে নিজের রাজনৈতিক কীর্তিকলাপের কাহিনীর পাতা খুললেন। বটুক চৌধুরী ছিলেন তার বন্ধু। হঠাৎ বটুকবাবু দল বদলে তার ঘোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন। শালা ভগ্নিপতির এই লড়াই নিয়ে লোকে ঠাট্টা তামাশা করত। তাই রাজনীতি ছেড়ে দেন অমরেন্দ্র। আমি তখন বারবার ঘড়ি দেখছিলাম, কর্নেল ফিরছেন না কেন। কর্নেল ফিরলেন প্রায় 1.5 ঘন্টা পর। রায় সাহেব, ডিনার খাবো কিন্তু রাত 9টায়, তারপর আবার বেরুতে হবে। অমরেন্দ্র বেচুকে ডেকে তাড়া দিলেন। তারপর আমাদের সেই ঘরে নিয়ে গেলেন। বললেন, সুনন্দার শরীরটা ভালো যাচ্ছে না। এদিকে শতুর মতিগতিও ঠিক ভালো ঠেকছে না। কোন দিন বাড়ি ফেরে, কোন দিন ধানবাদে থেকে যায়। আজ বলে গেছে বাড়ি ফিরবে না। চেহারা দেখে মনে হয় নেশা ভাঙ ধরেছে। কোন দিক যে সামলাবো ভেবেই পাচ্ছি না। যাই হোক, আপনারা বিশ্রাম করুন, আমি আসছি। কফি বলি? কর্নেল জানালেন তিনি বাজারে একটা ক্যাফে সেন্টারে গিয়েছিলেন, সেখানেই কফি পান সেরে নিয়েছেন। অমরেন্দ্র হাসলেন। ক্যাফে সেন্টার না ছাই, ভিডিও সেন্টার বলুন। আজকাল এইসব এরিয়ায় ক্যাফে সেন্টার, কফি হাউস অনেক হয়েছে। সব কিন্তু বুঝলেন তো ওই ব্লু ফিল্মের বদমাইশি। কর্নেল ঘরের দরজা বন্ধ করে চেয়ারে বসলেন। আমি বাথরুমে গিয়ে মুখ হাত রোগড়ে এলাম। ক্লান্তিটা চলে গেল। এরপরে বাথরুম থেকে বেরিয়ে দেখি কর্নেল একটা খুদে ক্যাসেট এবং একটা গোল ছোট্ট কি যন্ত্র টেবিলে রেখে খুঁটিয়ে দেখছে। কি ওগুলো? সেই ভূত দুটো। ভূত দুটো? তার মানে? তুমি হল ঘরে কালো ছেঁড়া তারটা দেখেছিলে, ওটা একটা খুদে মাইক্রোফোন আর একটা টেপ। সত্যকামের ঘরে গিয়ে বিছানার তলায় পেয়ে গেলাম। ব্যাপারটা বুঝতে পারছো? আমি আসবো শুনেই সত্যকাম খুদে মাইক্রোফোনটা খুলে নিয়েছিল। শুনে আমি আকাশ থেকে পড়লাম। সত্যকাম সে ডিস্কোর চেলা হয়েছে? টাকার লোভে হয়েছে,
ডিস্কো খবর পেয়েছিল নকশাটা হরনাথ রায় সাহেবের ঘরে লুকিয়ে রেখেছেন। একটা চিঠিও উদ্ধার করেছি বিছানার তলা থেকে। ডিস্কো ভেবেছিল চিচিং ফাঁক কথাটা হরনাথবাবু জানেন এবং তার বন্ধু অমরেন্দ্রকেও জানিয়েছেন, কিন্তু কর্নেল মনে করেন চন্দ্রিকা নকশাটা জ্যাঠার কাছে গোপনে রেখে গেলেও ওটার সাংকেতিক নাম যে চিচিং ফাঁক তা বলেনি। কর্নেল খুদে টেপ এবং মাইক্রোফোনটা খবরের কাগজে মুড়ে প্যাকেটবন্দি করে সুতো দিয়ে বাঁধলেন। তারপর ডট পেনে বড় বড় হরফে প্যাকেটের উপর লিখলেন, সত্যকামকে কর্নেল নীলাদ্রি সরকারের উপহার। এখন তো আমার সন্দেহ হচ্ছে কুকুরটাকে নিশ্চয়ই সত্যকামই বিষ খাইয়ে মেরে ফেলেছে। হ্যাঁ, কালো বিড়ালটা এ বাড়িতে আনাগোনা যাতে নির্বিবাদে করতে পারে সেই জন্যই। কালো বিড়ালের রক্ত খাওয়া এবং যাতায়াত ভৌতিক রহস্যকে জমজমাট করে ফেলেছিল। অসহায় রোগা কুকুরটা চুপচাপ দেখত। দৃশ্যটা কল্পনা করা যায়। স্যার, খাবার রেডি। কর্নেল কিডব্যাগ হাতে নিয়ে দরজা খুললেন। আমরা ডাইনিং রুমে ঢুকলে বেচু জানালো দিদিমণির হঠাৎ শরীর খারাপ। অমরেন্দ্রবাবু ওনার ঘরে বসে আছেন। কর্নেল বেচুর হাতে সেই প্যাকেটটা দিলেন। বেচু, এই প্যাকেটটা তুমি সত্যকামকে দেবে, খুলো না যেন, মন্ত্র ভরা আছে, বিগড়ে যাবে, অনেক দাম। বেচু প্যাকেটটা ফ্রিজের মাথায় যত্ন করে রেখে দিল। খাওয়া সেরে কর্নেল বেচুকে বললেন, আমরা বেরুচ্ছি, যদি রাতে না ফিরি যেন চিন্তা না করেন। এত রাত্রিরে কোথায় যাবেন স্যার? কলকাতায় যাত্রা শুনতে যাচ্ছি। বেচু হঠাৎ লাফিয়ে উঠে দরজার পাশ থেকে একটা লাঠি নিয়ে হাঁক ছাড়ল। তবে রে, ভারী মজা পেয়ে গেছে, তাই না? ওই তো ওই তো সেই কালো বিড়ালটাকে জানালা গলিয়ে পালাতে দেখলাম। জানতাম কর্নেলের গন্তব্য ভবানী মন্দির, তাই কোনো প্রশ্ন করিনি। নদীর ব্রিজ পেরিয়ে রাস্তা ডান দিকে মোড় নিয়েছে। কর্নেল বাঁ দিকে খোলামেলা মাঠে হাঁটতে থাকলেন। অন্ধকারে উনি দিব্যি দেখতে পান, আমি অবশ্য পাই না। সাবধানে পা ফেলে ওকে অন্ধের মতো অনুসরণ করছিলাম। মাঠটা ঢালু হয়ে নেমেছে। বার কয়েক হোঁচট খেলাম। তারপর অন্ধকারে জমাট কালো একটা জঙ্গলে ঢুকলাম। কর্নেল আমাকে ছুঁয়ে আসতে বললেন, নইলে হারিয়ে ফেলার ভয়। আরে বাবা, আর কত দূর? সামনে উঁচু চত্বর আছে, আমি দাঁড়িয়ে থাকবো চত্বরের নিচে, তুমি চত্বরের তলায় গুড়ি মেরে বসবে, টর্চ রিভলভার তৈরি রেখো। চত্বরটা নক্ষত্রের আলোয় আবছা দেখা যাচ্ছিল। কর্নেল গিয়ে ধাপের কাছে দাঁড়ালেন। পাশে আমি গুঁড়ি মেরে বসলাম। চারপাশে পোকামাকড়ের ডাক। একটা পেঁচা কর্কশ শব্দে ডাকতে ডাকতে উড়ে গেল। তারপর দূরে শেয়ালের ডাক শোনা গেল। কর্নেল লাইটার জেলে চুরুট ধরালেন। তারপর আস্তে আস্তে ডাকলেন, মিস্টার ডিস্কো। কোনো সাড়া এলো না। আবার কিছুক্ষণ পরে কর্নেল ডাকলেন। এবার চাপা গলায় সাড়া এলো, কর্নেল সরকার। আসুন। ভদ্রলোকের চুক্তি মিস্টার ডিস্কো। আপনি ওটা ওখানেই এক টুকরো পাথরে চাপা দিয়ে রেখে যান। কিন্তু হরনাথ বাবুকে যে ফেরত চাই। ফার্ম হাউসে গিয়ে অপেক্ষা করুন, পেয়ে যাবেন। দুঃখিত মিস্টার ডিস্কো, ভদ্রলোকের চুক্তি। আমি আপনার হাতের স্পর্শ পেতে চাই মিস্টার ডিস্কো। দেরি করবেন না, বিপদে পড়বেন তাহলে। চালাকি ছাড়ুন, আমাকে ফাঁদে ফেলতে পারবেন না। একবার চারিদিকে তাকিয়ে দেখুন কানা, আমার লোক চারিদিকে তৈরি আছে। কর্নেল কোনো জবাব দিলেন না। ড্যাম ইট! আমি 1 মিনিট সময় দিচ্ছি। ঠিক আছে। কর্নেল টর্চের আলো পায়ের কাছে ফেলে এক টুকরো পাথর কুড়িয়ে নিলেন। তারপর উঁচু চত্বরের ওপর হাত বাড়িয়ে সেই চিরকুটটা রেখে পাথর চাপা দিলেন। উত্তেজনায় আমি ততক্ষণে একটু উঠে দাঁড়িয়ে চত্বরের কিনারায় উঁকি দিয়েছিলাম। দেখে নিয়ে বসে পড়লাম। আলো নিভিয়ে কর্নেল কয়েক পা এগিয়ে চত্বর থেকে দূরে গেলেন, যেন ফিরে চললেন। চত্বরের পিছন থেকে এক ঝলক টর্চের আলো এসে পড়ল। তারপরই আলোটা নিভে গেল। চাপা শব্দ শুনতে পেলাম চত্বরের ওপর। পাথরটা গড়িয়ে ফেলে দিয়ে কেউ কাগজটা তুলে নিল। ঠিক সেই কাগজটা তো মিস্টার ডিস্কো? ইউ ব্লাডি ওল্ড হ্যাগার্ড, এখনো চলে যাওনি তুমি? ইন্দ্রজিৎ বাবু, দ্য গেম ইজ ওভার। ফায়ার আর্মস ফেলে দিন, পুলিশ আপনাকে ঘিরে ফেলেছে। চারদিক থেকে ঝলকে ঝলকে টর্চের আলো ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। চত্বরে কেউ নেই,
কর্নেলকে ছুটে আসতে দেখলাম। এদিক ওদিক থেকে পুলিশও এগিয়ে আসছিল বন্দুক তাক করে। তারপরই মন্দিরের পিছন দিকে হালদার মশাইয়ের চিৎকার শুনতে পেলাম। কর্নেল স্যার, হালারে ধরছি। কয়েকটা উজ্জ্বল সার্চ লাইট জ্বলে উঠল। চত্বরের ধাপ বেয়ে উঠে কর্নেলকে অনুসরণ করলাম। বিধ্বস্ত বিশাল মন্দিরের গা ঘেঁষে একটা বটগাছ ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। তার তলায় হালদার মশাই ডিস্কোকে মাটিতে পেরে ফেলে বুকের ওপর বসে আছেন। নড়বি না, একেবারে হাড়গোড় ভাঙা দিম। ডিস্কোর মুখে মুখোশ আঁটা। কর্নেল কাছে গেলেন। অশোকবাবু, রথীন চৌধুরী, স্বপন দাস এবং চন্দ্রিকা রায়ের খুনি ইন্দ্রজিৎ ব্যানার্জিকে গ্রেফতার করুন। হালদার মশাই উঠে দাঁড়ালেন। তাগড়াই পুলিশরা হাতকড়া পরিয়ে ডিস্কোকে টেনে ওঠালো। তখন কর্নেল ডিস্কোর মুখোশটা এক টানে খুলে নিলেন। এবার স্পষ্ট ইন্দ্রজিৎ ব্যানার্জিকেই দেখলাম। মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। হালদার মশাই খিখি করে হেসে উঠলেন। পরগাছা এই চত্বরে রাইখার চিন্তা করলাম কোন হালা আইয়া পরগাছার লয় দেখা উচিত। টাইম বোমা ফাটবো কইছিলেন, তাই ঘুর পথে বন বাদার দিয়া ফিরিয়া আইলাম। এই গাছে চড়লাম। কিছুক্ষণ পরে চত্বরে আলো পড়লো। দুইজন আইছিল। একজন কইল, তুমি গাড়ির কাছে যাও, বুড়া রাত্রি 10টায় আইব, আমি ওয়েট করি। এই হালা, টাইম বোমা কেন ফাটলো না? বিগড়ে গেছে হালদার মশাই। ইন্দ্রজিৎ বাবু, হাইওয়েতে আপনার গাড়িটা আমরা অলরেডি সিজ করেছি। ইন্দ্রজিৎ বাবুর গাড়িতেই হরনাথ বাবুকে আমরা উদ্ধার করেছি, হাত পা বাঁধা অবস্থায়। ইন্দ্রজিৎ ব্যানার্জির পোশাক হাতড়ে কর্নেল কালো কৌটোটা খুঁজে বের করে ঝটপট তালা খুলে ভেতরটা দেখালেন। তাতে কোনো নকশা নেই। অশোকবাবু সদল বলে আসামিকে নিয়ে সার্চ লাইটের আলোয় জঙ্গল প্রায় জ্বালিয়ে দিতে দিতে চলে গেলেন। হালদার মশাইও তার ক্লায়েন্টের ফার্মে ফিরে গেলেন রাতের খাবারের লোভে। সবাই এখন ফরেস্ট বাংলোতে। চড়াই ভেঙে বাংলোয় পৌঁছতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। চৌকিদার কফি করে আনলো। কফি খাওয়ার পর চাঙ্গা হয়ে কর্নেলকে জিজ্ঞেস করলাম, ডিস্কো নামের আড়ালে যে ইন্দ্রজিৎ ব্যানার্জি আছেন সেটা কি করে বুঝলেন? প্রথম খটকা বাঁধে চন্দ্রিকা খুন হওয়ার পর তার পার্স সম্পর্কে ইন্দ্রজিতের আগ্রহ দেখে। কিন্তু কি অসাধারণ ধূর্ত আর নিষ্ঠুর লোক এই ইন্দ্রজিৎ ব্যানার্জি। ডিস্কোর অস্তিত্ব আমার কাছে সত্য বলে প্রমাণের জন্য সে কত কাণ্ড করে বসল। চন্দ্রিকাকে খুনের অস্ত্র উদ্ধার করে দিল, নিজের এক চেলা স্বপনকেও খুন করল, শেষে নিজেকে নিজেই কিডন্যাপ করল। 1 লক্ষ টাকা নিজের স্ত্রীর হাত দিয়ে নিজেই নিল। অপারেশন ডিস্কো বলুন। বলতে পারো, কিন্তু তার একমাত্র লক্ষ্য ছিল আমারই সাহায্যে কোড নাম্বারটা হাতানো। কিন্তু নকশার আধার যে ধাতুর তৈরি তা ভেঙে ফেলা কঠিন। তাছাড়া তাতে নকশার ক্ষতি হবে। কাজেই কোড নাম্বারের সাহায্যে ওটা খোলা একান্ত দরকার। তাহলে নকশাটা কি করবেন? এটা ডিফেন্স ডিপার্টমেন্টের হাতে তুলে দেব। এবার দ্বিতীয় অপারেশন অর্কিড শুরু হবে। শেষ হলো আমাদের আজকের গল্প পরগাছা। আজকের গল্পের গল্প পাঠ এবং জয়ন্তর ভূমিকায় সুমন, কর্নেল দীপঙ্কর দেব, চন্দ্রিকা বর্ণিশা, ইন্দ্রজিৎ এবং ডিস্কো শুভঙ্কর, অমরেন্দ্র স্নেহাদ্রি, হালদার মশাই সৌরভ সাহা, হ্যারি ওলসন হ্যাপি, অরিজিৎ দেবাঞ্জন, অশোক গুপ্ত পার্থ, হেমেন্দ্র আর.জে সৌমিক, ষষ্ঠী চন্দনবাবু এবং পুলিশ অফিসার বিপুল, মেয়েটি এবং তরুণী প্রদীপ্তা, দীপ্তি বর্ষা, অলোকবাবু এবং সুশান্ত অতনু। ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বাই বিপুল। স্ক্রিপ্ট আসঞ্জন। পোস্টার ডিজাইন রৌনক মণ্ডল। গল্পের সূত্রধার এবং বেচুর ভূমিকায় আমি সৌমিক। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।
শুভরাত্রি।